রেল স্টেশনে একা বসে আছি। রাত অনেক হয়েছে, স্টেশন ফাঁকা। স্টেশন মাস্টার কাউন্টার লক করে চলে গেল। যাওয়ার আগে একবার আমার দিকে তাকায়, পরক্ষণেই চোখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। আমার হাতে একটা ফাইল, তাতে 17 বছরের লেখাপড়ার কিছু সার্টিফিকেট। কিন্তু না, এখন এগুলো কাগজ মনে হচ্ছে। ভাবছি স্টেশনে ফেলে রেখে চলে যাব। রেখে গেলেও সমস্যা, কোনো সহৃদয় ব্যক্তি কাগজগুলো পেলে ঠিকই আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তাহলে এগুলোকে পুড়িয়ে ফেলবো। মনের মধ্যে কতটা ক্ষোভ থাকলে এমন কথা মাথায় আসে। 3 বছর হলো অনার্স শেষ করেছি, এখন পর্যন্ত একটা ভালো চাকরি কপালে জোটেনি। মাহির মনে মনে এই কথাগুলোই ভাবছিল। আপ্রাণ চেষ্টা করেও কিছু করতে পারছিল না সে। আজও একটা চাকরির পরীক্ষা ছিল, সেখানে চাকরিটা উপর থেকে নাকি সেট হয়ে গেছে। তাই মনের কষ্টে স্টেশনে বসে আছে সে। বাড়িতে মা, দুটো বোন আছে, পুরো সংসারের খরচ তাকে চালাতে হয়। মাহি সরাসরি কোনো চাকরি করে না, তবে দিনমজুরের কাজ করে কোনো রকমের সংসার চলছে। প্রতিদিন যে কাজ করে আর আশায় বুক বাঁধে যে কিছু একটা ভালো হবে, কিন্তু দিন শেষে তার আশার খাতায় শূন্য ছাড়া আর কিছুই জোটে না। মা রেহেনা মাঝে মাঝেই প্রশ্ন করে, কিরে খোকা, এত পড়াশোনা করলি চাকরি বাকরি করস না কেন? মাহি শুধু একটা গদবাঁধা উত্তর দেয়, হয়ে যাবে এক সময়। কথাটা বলতে বলতে মাহি নিজেই ক্লান্ত। এখন বাড়িতে যেতেও তার একদম ইচ্ছে করছে না। স্টেশনের পশ্চিমে তাকাতেই দেখলো ঘুটঘুটে অন্ধকার। পূর্বেও ঠিক একই অবস্থা। মনটা চায় এই অসীম অন্ধকারে বিলীন হয়ে যেতে, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় একটা পরিবারের কিছু মানুষ তার উপর সম্পূর্ণ নির্ভরশীল। দীর্ঘশ্বাস ছেড়ে সে আবার বেঞ্চে বসে রইল। তার থেকে অনেকটাই দূরে একটা লোক রাতের খাবার খাচ্ছে। লোকটিকে দেখতে পাগলের মতো লাগলেও তার খাবার খাওয়ার ধরন দেখে পাগল মনে হয় না। হয়তো সেও পৃথিবীতে বেঁচে থাকার কঠিন লড়াইয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অভিনয় করছে। স্টেশন ফাঁকা এখন। এখানে সচরাচর এক্সপ্রেস ট্রেনগুলো থামে না ক্রসিং ছাড়া। লোকাল ট্রেন এখানে নেই। রাত 1টা বাজতে আর দেরি নেই। এবার তাকে উঠতেই হবে, কারণ বাড়িতে তার মা আর বোনেরা তার জন্য দুশ্চিন্তা করছে। মাহির বসা থেকে উঠে দাঁড়ালো এবং নিজের প্যান্টে লেগে থাকা ধুলো ছেড়ে নিল। ঠিক তখনই দূর থেকে ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। ট্রেনটি থ্রুপাস করে চলে যাবে, কিন্তু না, ট্রেনটি এসে স্টেশনে থামলো। সামনে কোনো ট্রেনের সাথে ক্রসিং হবে। ট্রেনের জানালা দিয়ে কিছু যাত্রী বাহিরের দিকে তাকিয়ে আছে। মাহিরকেও দেখছে। সে ভাবলো কিছুক্ষণ এখানেই থাকবে, ট্রেনটি যাক, তারপর সে বাড়িতে রওনা দেবে। সে এমনিতেও ট্রেন প্রেমী মানুষ। ট্রেনে নেশায় সে সারাক্ষণ বোধ হয়ে থাকে। কিছু সময় পার হওয়ার পর হঠাৎ একটা মেয়ে ব্যাগ হাতে ট্রেন থেকে নামলো। মাহির অবাক হয়ে ভাবে, এই ছোট স্টেশনে তো এই এক্সপ্রেস ট্রেন থামার কথা না, আর যাত্রী নামারও কোনো কারণ নেই। সে কি কাছে গিয়ে জিজ্ঞেস করবে? পরক্ষণে সে ভাবলো দরকার নেই, হয়তো মেয়েটির কোনো জরুরি কাজ আছে বলেই সে নেমেছে। মেয়েটি ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে স্টেশনের একটি বসার জায়গাতে গিয়ে বসলো। তার 1 মিনিট পরই ট্রেন ক্রসিং করলো। থেমে থাকা ট্রেন চলে যায়। যাক, ট্রেন চলে গেছে। এবার মাহিরের বাড়ি যাওয়ার পালা। সে যখনই চলে যাওয়ার জন্য পা বাড়াবে, ঠিক তখনই সেই মেয়েটি তাকে ডেকে উঠল। এই যে শুনুন। মুখে বিরক্তির ছাপ নিয়ে মাহির ঘুরে তাকালো। মেয়েটি তার দিকে এগিয়ে এসে বলল, এখানে আশেপাশে ভালো কোনো হোটেল আছে? আশেপাশে বলতে কিছুই নেই। ভালো হোটেল চাইলে শহরে যেতে হবে। এখান থেকে শহরে যেতে কত মিনিট সময় লাগে আর কিভাবে যাব একটু বলতেন কি? 1 ঘন্টার বেশি সময় লাগবে এবং সিএনজি ছাড়া যাওয়ার কোনো উপায়ও নেই। তাছাড়া এত রাতে এই স্টেশনের আশেপাশে কোনো সিএনজিও পাওয়া যাবে না। মাহিরের কথা শোনার পর মেয়েটি কেমন যেন আমতা আমতা শুরু করলো। মেয়েটিকে দেখে বেশ বনিয়াদি ঘরের মেয়ে মনে হচ্ছে। বয়স খুব বেশি হলে 25-26-এর কোঠায়। মেয়েটির এমন রূপ যে কেউ একবার দেখলে চোখ ফেরাতে পারবে না। আচ্ছা, আমি বোধহয় অনেকবার ভুল করে ফেলেছি। হ্যাঁ, আমি সেটা খেয়ালও করিনি। আপনি এই স্টেশনে নামলেন কেন? কোনো বড় সমস্যা বা কারণ ছাড়া ট্রেন তো এখানে থামার কথা নয়। আমি ট্রেনের শেষ গন্তব্য পর্যন্ত টিকিট কেটেছিলাম, কিন্তু মাঝপথেই আমার মনে হলো কোথাও নামা দরকার। আপনি মনে হচ্ছে কিছু লোক আছেন। সে যাই হোক, সকাল না হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করেন। এরপর যেখানে যাওয়ার কথা সেখানে চলে যাবেন। মাহির চলে আসার জন্য আবারও পা বাড়ালো। তখনই মেয়েটি তাকে আবার ডাকলো। ফিরে তাকাতেই মেয়েটি তাকে দারুণ এক কাহিনী শোনালো। আসলে আমি বাসা থেকে অভিমান করে চলে এসেছি। কেন?
কি এমন ঘটলো যে বাসা থেকে চলে আসতে হলো? অনেকদিন হলো বাসার চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। বাবা খালিদ আর মা মিতা, ভাইয়ার সবাই যার যার কাজে প্রচণ্ড ব্যস্ত। আমি সারাক্ষণ তাদের সাথে কথা বলতে চাইলেও আমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছায় না। এমন অবহেলায় থাকতে থাকতে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। বন্ধুদের ঘুরতে যাওয়ার কথা বললেও তারা আমাকে ব্যস্ততার দোহাই দেয়। তাই শেষ পর্যন্ত রাগ করে বাসা থেকে একা একাই ঘুরতে বের হয়েছি। সত্যি বলতে আমি শহর বা স্টেশন কিছুই চিনি না। ট্রেনে যে উঠলাম তাও এই প্রথম। আমি ভেবেছিলাম স্টেশনের আশেপাশের হোটেলে পাওয়া যাবে, কিন্তু এখন দেখছি আমি পুরোপুরি ভুল করেছি। হ্যাঁ, আশেপাশে কোনো হোটেল নেই, এই কথা আমি আগেই বলেছি। প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করবেন? পুরোটা পরিষ্কার করে বলুন তো কী সাহায্য চান? দয়া করে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি আপনি সত্যি বিপদে পড়েছেন। যাই হোক, আমি আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। আমি এখন বাড়ি যাচ্ছি। আমিও যাই আপনার সাথে। মাহির মনে মনে ভাবে। মেয়েটির কি মাথা খারাপ হয়েছে? এমন করে কথা বলার মানে কি? মাহির মেজাজ ঠিক রাখতে পারে না, কারণ এমনিতেই তার মনটা ভীষণ খারাপ। সে মেয়েকে বোঝানোর চেষ্টা করে যে স্টেশনই তার জন্য নিরাপদ, কিন্তু ইরা কিছুই বুঝতে চায় না। এ কি, আপনার মাথা খারাপ হয়েছে? আমার সাথে যাবেন মানে? কাল সকালেই আমি চলে যাব। শুধু এখন এই রাতটাই কাটানোর জন্য একটু থাকার জায়গার দরকার আমার। হ্যাঁ, স্টেশনেই থাকুন, তারপর সকাল হলে চলে যাবেন। এটা স্টেশন নাকি অন্য কিছু? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। চারপাশটাই দেখে এমনিতেই আমার খুব ভয় লাগছে। স্টেশনটা অনেক পুরনো হয়ে গেছে, তাই সব কিছুতেই ভয় লাগবে, এটাই স্বাভাবিক। ওইদিকে ওটা কি দেখলাম? ওটা কি একটা পাগল না? এই স্টেশনটাই এখন পাগলের বাসা হয়ে গেছে। আপনি এসব কথা বলে আমাকে ভয় দেখাবেন না। আমি আপনার সাথেই যাবো, আপনার বাড়িতেই থাকবো। আপনি কি আমার সাথে হয়তো ভেজাল করতে চান? এমনিতে আমার মনটা খুব খারাপ, তার উপর আপনি এমন সব আবদার করে বিরক্ত করছেন কেন? কেন আমার মন খারাপ? আমাকে একটু বলবেন কি? আপনাকে আমি কেন বলবো আমার মন খারাপ কেন? এসব ব্যক্তিগত বিষয়ে জানার প্রয়োজন নেই। আর কথা বাড়ালো না মাহির। মেজাজটা এমনিতেই খিটখিটে হয়ে আছে, তার উপরে অচেনা মেয়েটির পিড়াপিড়ি যেন তার বিরক্তি আরও বাড়িয়ে দিচ্ছে। মাহির হাঁটতে শুরু করে আর ইরাও ওর পিছু পিছু হাঁটতে থাকে। স্টেশনের সীমানা তখনও শেষ হয়নি। মাহির আবার হুট করে তার দিকে ঘুরে দাঁড়ালো, কারণ মেয়েটিকে এখনই আটকানো দরকার। ভালোভাবে বলছি, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমার সাথে এইভাবে আসা ঠিক নয়। একটা মেয়ে এত বড় একটা বিপদে পড়েছে, এটা কি আপনি দেখেন না? একজন মানুষ হিসেবে আপনার কি কোনো দায়িত্ব নেই? আপনাকে আশ্রয় দিলে আমি নিজেই বড় বিপদে পড়ব। বাড়িতে মা আছে, তিনি এসব একদম পছন্দ করবে না। কেন? আন্টি কি আমাকে দেখলে বকা দেবেন? হ্যাঁ, আন্টি বকা দেবেন। আর আপনি তো মেয়ে মানুষ, আপনাকে নিয়ে পাড়া পড়শিরা আবার নানা কথা বলবে। আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে সাহায্য চাইছি। এমনি এমনি আপনার বাড়িতে কি আমার যাওয়ার শখ আছে? থাক, আমার আর দরকার নেই ভাই। আপনি চলে যান, আমি একাই এখানে থাকবো। মাহির হন হন করে স্টেশনের সীমানা পার হয়ে কিছুটা এগিয়ে আসে, কিন্তু তার মনে খটকা লাগে। এই স্টেশনটা মোটেও সুবিধার নয়। রাতের বেলা এখানে নানা রকম নেশার আড্ডা বসে। মেয়েটি সত্যিই কোনো বিপদে পড়তে পারে। আবার বাড়িতে নিয়ে গেলে তার মা প্রচুর কথা শোনাবে। কী যে করবে সে কিছুই ভেবে পায় না। ভাবতে ভাবতে সে আবারও স্টেশনের দিকে ফিরে যায়। দূর থেকে সে দেখতে পায় ইরা ব্যাগ থেকে কী যেন বের করে খাচ্ছে আর চারপাশটা খুব ভয়ের দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। সে মাহিরকে দেখে দ্রুত খাবারগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলে এবং মাহিরের দিকে এগিয়ে আসে। কাছে এসে ইরা হেসে বলে, চলুন যাওয়া যাক। আমি জানি আপনি আমাকে নিতেই আসবেন। আপনি কিভাবে বুঝলেন যে আমি আপনাকে নিতে আসছি? আমি তো অন্য কোনো কাজেও ফিরে আসতে পারতাম। আরে তাছাড়া কি জন্য আসবেন? আমাকে নিতেই তো এসেছেন, সেটা আমি আগেই বুঝেছি। ইরার সাথে অন্ধকারে মাহির হাঁটতে থাকে। চুপচাপ হাঁটার সময় মাহির মনে মনে ছক কষতে থাকে আর মাকে বাড়িতে গিয়ে কিভাবে কি বলবে, কারণ ইরা নীরবতা ভেঙে বলে উঠল, আপনার বাড়িতে যাচ্ছি তো, আমাদের পরিচয় হওয়াটা দরকার। আমি ইরা। মাহির? মহৎ গুণ তো নেই দেখি। মোটেও না। আপনি খুব গোমরা মুখ মানুষ। এত অল্প সময়ে আমার নামের পাশে এতগুলো বদনাম না দিলেও পারতেন। একটা মেয়ে আপনার পাশে হাঁটছে আর আপনি একটা কথাও বলছেন না। এমন গম্ভীর হয়ে থাকলে গোমরা মুখই তো বলবো, তাই না? হুম। আচ্ছা আপনি কি করেন? কাজের কথা বলুন তো। আমি দিনমজুরের কাজ করি। তাহলে আপনার হাতে এই কাগজগুলো কি? ওটা আমার জমির দলিল। দলিল নিয়ে বাইরে এত রাতে বের হয়েছেন?
এমনি একটা কাজ ছিল জরুরি, তাই নিয়ে বের হতে হলো। দলিল বলে জ্বালিয়ে দেওয়া ছাড়া মাহিরের উপায় ছিল না। লেখাপড়া করে সে দিনমজুর কাজ করে, এটা জানলে মেয়েটি হয়তো নাক সিটকাবে। এই ভয়ে সে মিথ্যা বলল। আপনার বাড়িতে আর কে কে আছে? বাড়িতে শুধু মা আর 2 বোন আছে। ও, ভালো। একটা কথা শোনেন, মাকে যা বলার আমিই বলবো, আপনি শুধু চুপচাপ থাকবেন, ঠিক আছে? হুম, দেখি কি বলেন। আর কত দূর যেতে হবে? এই তো আরেকটু যেতে হবে। কিন্তু এত অন্ধকার কেন? রাতের বেলা দিনের আলো পড়ে না তো, তাই সব অন্ধকার। বাহ, দারুণ কথা বলতে পারেন তবে। বাড়ি যত কাছে যাচ্ছে মাহির তার বুকে ধুকপুকানি ততই বাড়ছে। তাদের বাড়িটা 3টে ঘর, একটা ঘরে 2টো পার্ট করা। একটাতে মাহির থাকে আর একটাতে মা আর 2 বোন থাকে। বাকি 2টো ঘর হলো রান্নাঘর আর গোয়ালঘর। যদিও গোয়ালঘরে এখন আর গরু নেই, ওর বাবা যখন ছিল তখন ওদের গরু ছিল। বাড়ির ঘরের দরজায় এসে মাহির টোকা দিল। মা, দরজাটা একটু খোলো। ওর মা জেগেই ছিল। মাহির ডাকার সাথে সাথে ভিতর থেকে বকা শুরু করলো। এত রাত কেন হলো রে তোর? কেন দেরি হলো বাড়ি ফিরতে? মা, দরজা খুলবে? মিস ইরা, এখন বাইরে খুব অন্ধকার, আপনি এদিকে ঘুরে দাঁড়ান। মা দরজা খুলে দিল। ঘরের ভিতরের হলুদ আলোয় রেখা দরজা দিয়ে বাইরে এলো। আর তখনই তার নজর এলো মাহিরের পাশে দাঁড়ানো এক অচেনা মেয়ের দিকে। কে এটা? মেয়ে? এত রাতে একটা মেয়েকে কোথায় পেলি? আসলে মা, ও স্টেশনে। মাহির কথা শেষ করার আগেই ইরা তাকে থামিয়ে দিল। আরে দূর, আপনি তো ঠিকমতো কথাই বলতে পারেন না। আন্টি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু তুমি কে মা? আন্টি, ভিতরে গিয়ে কি সব বলবো নাকি বাইরে দাঁড়িয়েই সব বলবো? না না, বাইরে দাঁড়িয়ে থাকার দরকার নেই, ভিতরে এসো, ভিতরে এসে সব বলো। ইরা দাঁত বের করে মাহিরের দিকে তাকিয়ে হাসলো। মাহির মনে মনে ভাবছে, কি চালাক মেয়ে বাবা, সব কিছু কত সহজেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। অচেনা এই মেয়েটিকে এভাবে বাড়িতে দেখে মাহিরের 2 বোন একদম অবাক হয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। তাদের বড়জন 7ম শ্রেণীতে পড়ে আর ছোটজন 5ম শ্রেণীতে। রেহেনা চৌধুরী ইরাকে ঘরের ভিতর বসার জায়গা করে দেয় এবং ওর কাছে বিস্তারিত ঘটনা শোনে। সব শুনে রেহেনার কপালে চিন্তার ভাঁজ পড়ে, তবে তিনি সেটা ইরাকে বুঝতে দেন না। তিনি মাহিরকে ইশারা করে বাইরে ডেকে নিয়ে আসে। মা, তুমি এমন করে আমার দিকে তাকাচ্ছ কেন? কিছু কি বলবে? মাহির, তুই তো ঘরে মেহমান আনলি, কিন্তু এখন ওদের খেতে দিতে হবে না? মেহমানকে না খাইয়ে রাখা তো অন্যায়। হ্যাঁ মা, কিন্তু ঘরে কি এখন পর্যাপ্ত খাবার আছে? তোর জন্য রাতে খাওয়ার মতো ভাত আর মুরগির তরকারি তুলে রেখেছিলাম, ওটাই এখন ওকে খেতে দিই। বেশ, তো তাহলে দেরি না করে ওকে খেতে দাও, ও নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। হ্যাঁ, তা তো দেবই, কিন্তু তুই কি করবি? তোর রাতের খাবারের কি হবে? তুমি একদম চিন্তা করো না মা, আমি তো সন্ধ্যায় খেয়েই বাসায় ফিরেছি। রেহেনা মাহিরের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বুঝতে চাইছেন মাহির সত্যি কথা বলছে কিনা। মাহিরকে বেশ শান্ত দেখালো। মা, তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? এমন করে তাকানোর কিছুই নেই, যাও ওকে খেতে দাও। আমি সত্যি বলছি, সন্ধ্যায় বাজারে বসে যখন কাজ করছিলাম তখনই খেয়ে নিয়েছিলাম, এখন আমার মোটেও খিদে নেই। তুমি বরং ওকে খাবারটা দিয়ে আসো। মাহির তার কথাগুলো আত্মবিশ্বাসের সাথে বলল, যাতে রেহেনা কোনো সন্দেহ না করে। মাহির জানে বাড়িতে এখন নতুন মেহমান এসেছে আর তাকে আপ্যায়ন করাই এখন তাদের প্রধান কর্তব্য। মাহির কিছুটা স্বস্তি নিয়ে উঠানে দাঁড়িয়ে রইল। তার মা ভিতরে চলে গেলেন ইরাকে রাতের খাবার পরিবেশন করতে। রেহেনা বেগম ভিতরে চলে যান। মাহির বাহিরে দাঁড়িয়ে থাকে। পেটের ভিতর খিদে জ্বালায় মোচড় দিয়ে ওঠে, কিন্তু উপায় নেই, মিথ্যাটা বলতে হলো তার। ইরা খাচ্ছে। এ ফাঁকে মাহির তার নিজের রুমটা গুছিয়ে নিতে থাকে। সে ভাবে মা আর এই অচেনা মেয়েটা এক ঘরে থাকবে আর তার 2 বোনকে সে মায়ের ঘরে জায়গা করে দিবে। আর মাহির থাকবে গোয়াল ঘরের এক পাশে, সেখানে একটা খাট পাতা আছে। মাহিরের সব পরিকল্পনা যেন নিমেষেই ওলটপালট হয়ে যায় যখন সে শুনতে পায় ইরার কান্নার শব্দ। ইরার রুম থেকে বেরিয়ে আসে, তার চোখ দুটো একদম লাল হয়ে গেছে। মাহির, আমাকে এখনই এখান থেকে ফিরতে হবে। আর থাকা সম্ভব নয় এখানে। কেন, কি হয়েছে? হঠাৎ এমন করছেন কেন? আমার মা অসুস্থ, মাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বাবা এইমাত্র ফোন করে আমাকে সব জানালো।
ইরা কান্নায় ভেঙে পড়ে। রেহেনা মাহিরের দিকে তাকালো, কারণ এই গভীর রাতে এমন গ্রাম্য পরিবেশ থেকে শহরে ফিরে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। মাহিরের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে, কিন্তু সে অসহায়। এই যে মাহির, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন প্লিজ? আমার খুব দরকার। কিন্তু এত রাত, সকাল তো হবে 2 ঘন্টা পর, তখন না হয় বের হই। আহ মাহির, তুই আর দেরি করছিস কেন? ওর সাথে যা। ও মেয়ে মানুষ, এই বিপদের সময় একা যাওয়া একদম ঠিক হবে না। এখনই যা। কিন্তু মা, এত রাতে কোথায় গাড়ি পাবো? আর এই গ্রাম থেকে শহরের রাস্তা তো খুব দূর। একটা ব্যবস্থা হয়েই যাবে। তুই চটপট রেডি হয়ে নি, বেশি দেরি করিস না। মাহির আর কি করবে? সে প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নেয়। রেহেনা ইরার কাছে গিয়ে শান্তভাবে কথা বলে। আবার আসবে মা, কি যে হয়ে গেল, সাবধানে যেও, কোনো চিন্তা করবে না। পুরো রাতটা মাহিরের কাছে স্বপ্নের মতো কাটছে। যাকে সে চেনে না জানে না, তার পিছু পিছু সে ছুটছে। অথচ এই সময়ে মাহিরের গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা। মাহির লক্ষ্য করে ইরা চোখের পানি থামছে না। মেয়েটা ভীষণ আবেগী। ওরা দুজন বের হয়ে পড়ে। রাস্তায় কিছু নেই। মোড়ের দিকে এগিয়ে যেতে থাকে, সেখানেও কিছু নেই। আপনি কি নিশ্চিত যে গাড়ি পাওয়া যাবে? আগে বাজারে যাই, ওখানে যদি গাড়ি পাওয়া যায় তবে শহরে যেতে পারবো, আর সেখান থেকে গাড়ি নিয়ে আপনাদের শহরে রওনা দেব। এত রাতে গাড়ি পাওয়া যাবে তো? আমার খুব ভয় লাগছে। জানি না, আমি আপনাকে মিথ্যা আশ্বাস দেব না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। হাঁটতে হাঁটতে তারা বাজারের দিকে যায়, কিন্তু চারপাশটা জনশূন্য। কোনো দোকান খোলা নেই, রাস্তায় গাড়ির কোনো চিহ্ন নেই। তারা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকে। অবশেষে ভোরের দিকে একটা সিএনজি পাওয়া যায়। সেই গাড়িতে চড়ে তারা শহরে পৌঁছায়। তারপর সেখান থেকে বাসের টিকিট কাটে। বাসে করে ইরা শহরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল হয়েছে। ইরাকে এখন দিনের আলোতে খুব কাছ থেকে দেখতে পায় মাহির। মুখটা ভীষণ মলিন। কালকে থেকে মাহির কিছুই খায়নি। সকাল থেকে ইরাও কিছু মুখে দেয়নি। মাহিরের পেটের ভিতর খিদের জন্য মোচড় দিচ্ছে, কিন্তু অপরিচিত মেয়েটি এত বিপদে আছে যে মাহির নিজে থেকে খাওয়ার কথা বলার সময় সাহসটুকুও পাচ্ছে না। সকাল 11টার পর বাস থেকে নামে তারা। এখন শহরটা ইরার। এতক্ষণ মাহিরের শহরে সে মাহিরের পিছু ছুটেছে, এখন ইরার শহরে মাহির তার পিছু পিছু ছুটছে। কয়েকবার অটো বদল করে তারা একটা ক্লিনিকের সামনে এসে পৌঁছয়। ইরা দ্রুত ভিতরে ঢুকে পড়ে। মাহিরও তার পিছু পিছু যায়। একটা রুমের সামনে একজন বয়স্ক মানুষকে জড়িয়ে ধরে ইরা হাউমাউ করে কান্না শুরু করে। বয়স্ক মানুষটি ইরার বাবা খালিদ সাহেব। আশেপাশের আত্মীয় স্বজনরা ভিড় করে দাঁড়িয়ে আছে। ইরা তার মাকে দেখার জন্য রুমের ভিতরে ঢুকে যায়। মাহির বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যায়। মাহিরের ধৈর্য এখন শেষ পর্যায়ে। সে ভাবে এখানে তার কোনো কাজ নেই, এখন চলে যাওয়াই ভালো। কিন্তু মেয়েটিকে কিছু না বলে যাওয়াটা বড্ড অমানবিক দেখাবে। 2 ঘন্টা পর ইরা বেরিয়ে আসে। সরি মাহির, অনেক দেরি হয়ে গেল। আপনি কষ্ট পেলেন? চলুন বাইরে চলুন। না, আপনি বরং ভিতরেই থাকুন, আমি তাহলে এখন আসি। আসি মানে কি বলছেন এসব আপনি? আমাকে বাড়ি ফিরতে হবে, অনেক কাজ জমে আছে। মা আবার টেনশন করবেন। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আপনি সময় পেলে আমাদের বাড়িতে অবশ্যই যাবেন। আমি কি আপনাকে বিদায় জানিয়েছি যে আপনি এসব কথা বলছেন? বিদায় না জানালেও আমাকে যেতে হবে। সন্ধ্যার আগে বাড়ি পৌঁছাতে হবে, অনেক দূরের পথ। সকালে আমরা দুজনেই তো কিছু খাইনি। চলুন আগে কিছু খেয়ে নিই, তারপর বাকি কথা হবে। মাহির যা যা বলল ইরা তার একটা কথাও যেন কানেই তুলল না, বরং ইরা তাকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে গিয়ে ঢুকলো। মাহির কতবার বারণ করলো যে তার এসবের প্রয়োজন নেই, কিন্তু ইরা যেন নিজের সিদ্ধান্তে অটল। ইরা মাহিরের দিকে ফিরেও তাকালো না, শুধু গম্ভীর মুখে এগিয়ে গেল। রেস্টুরেন্টে বসে ইরা নিজের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে, কিন্তু কিছু খাবারের নাম মাহিরের পরিচিত, আবার কিছু খাবার একেবারেই অজানা। সেই খাবারগুলোর সাথে এখন দেখা হবে মাহিরের। মাহির একদিকে এসব ভেবে অস্বস্তিতে পড়ছে, অন্যদিকে বাড়িতে মা রেহেনা বেগমের চিন্তায় তার মনটা বারবার ব্যাকুল হয়ে উঠছে। খাবার টেবিলে এলো। ইরা চামচ দিয়ে খুব সাবলীলভাবে খাওয়া শুরু করলো। মাহিরও চেষ্টা করলো চামচ দিয়ে খাবার তুলতে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। তার হাত যেন চামচ ব্যবহারে অভ্যস্ত নয়। ইরা বিষয়টি খেয়াল করলো এবং একটু হেসে বলল, আপনি বরং হাত দিয়েই খান, কোনো সমস্যা নেই।
মাহির একটু ইতস্তত বোধ করলো। সে অবাক চোখে ইরাকে প্রশ্ন করল, হাত দিয়ে খাওয়া যাবে কি? কেন খাওয়া যাবে না? হাত দিয়ে খেতে তো কোনো বাধা নেই। আশেপাশে সবাই তো দেখছে, কেউ কিছু বলবে না? আপনি কি রেস্টুরেন্ট কখনো খাননি? এত চিন্তার কিছু নেই। হোটেলে খেয়েছি কয়েকবার, কিন্তু এত বড় রেস্টুরেন্টে আগে কখনো খাওয়ার সুযোগ হয়নি। ও আচ্ছা, সমস্যা নেই, আপনি হাত দিয়েই খান। আমাদের নিজেদের কমফোর্টটাই আসল। মাহির মৃদু স্বরে বলে হাত দিয়েই খাওয়া শুরু করলো। খাবার শেষে মাহির জানতে চাইলো, আপনার মায়ের শরীর বা আম্মুর অবস্থা আগের থেকে অনেকটা ভালো লাগছে, তাই না? সবার দোয়াতে তিনি ভালো আছেন। আচ্ছা, হসপিটালে ওই যে বয়স্ক ব্যক্তিকে জড়িয়ে ধরে কান্না করছিলেন, উনি কি আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা খালিদ উদ্দিন। উনি হসপিটালে আমার সাথেই ছিলেন। ও, আমি বুঝতে পেরেছি। আর কিছু কি নেবেন? না, আর কিছু লাগবে না, এইটুকুতেই চলবে। এইটুকুতে তো হওয়ার কথা না। সকাল থেকে আপনি তো কিছুই মুখে দেননি। আসলে খুব বেশি খিদে পেলে অনেক সময় বেশি খাওয়া যায় না, কেমন যেন একটা অস্বস্তি হয়। আপনি ঠিকই বলেছেন। খাওয়া শেষ করে ইরা বিল মিটিয়ে দিল। মাহির বিল দেওয়ার চেষ্টা করলো না। অভিনয় করে লাভ নেই, কারণ মাহিরের পকেটে এখন বাড়ি ফেরার গাড়ি ভাড়া ছাড়া আর কিছুই নেই। রেস্টুরেন্টের বাইরে এসে মাহির বিদায়ের প্রস্তুতি নিল। আচ্ছা ইরা, এবার শোনেন, আমি আসি তাহলে। কোথায় যাবেন আপনি? বাড়িতে যাব, মা টেনশন করছে। যদি বলি আমি আপনাকে যেতে দেবো না, তখন কি করবেন? না, আমাকে যেতেই হবে। আমার বোন আর মা আমার পথ চেয়ে বসে আছে। কেন? তারা আপনাকে ছেড়ে থাকতে পারে না? দেখুন, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমি কাজ না করলে আমাদের চুলা জ্বলে না। গতকাল কাজ করিনি, আজকেও করছি না। এভাবে বেশি দিন থাকলে কাল থেকে আর কাজ করাও হবে না। আন্টির কাছ থেকে সব শুনেছি আমি। আপনার পরিস্থিতির কথা আমি সব জানি। তাহলে তো ভালোই, এখন আমাকে যেতে দিন। আপনি সত্যি একটা কথা। কেন, কি করলাম আবার? আপনাকে তো এমনি এমনি নিয়ে আসিনি। আপনাকে তো আমি শহর থেকে বিদায় দিতেই পারতাম। এত দূর কি আপনাকে এমনি এমনি নিয়ে এসেছি নাকি? আপনি ঠিক কি বোঝাতে চাইছেন আমি বুঝতে পারছি না। আগে আমার বাসায় চলুন, তারপর সব বুঝতে পারবেন। না না, আপনি কি বলছেন? আপনার বাসায় যাওয়া কি ঠিক হবে? আজও এত বড় হয়েও আপনি বাচ্চাদের মতো আচরণ কেন করছেন? বাবাকে আপনার কথা বলেছি, বাবা আপনাকে বাসায় নিয়ে যেতে বলেছে। তবুও না, আমি বাড়ি যাব। মেজাজ গরম করবেন না। আমি কিন্তু অনেক রাগী মানুষ। আপনি যদি কথা না শুনলেন, তাহলে এখানেই আমি মার শুরু করব। আপনি এমন করছেন কেন? আমার কি বাড়ি ফেরার দরকার নেই? অবশ্যই আছে, কিন্তু আপনি এত দূর কষ্ট করে এসেছেন, আর আমার বাড়ি না গিয়ে ফিরে যাবেন? তা কি হয়? ম্যাডামের জোড়াজুড়িতে মাহির আর মানা করতে পারল না। এত করে যখন বলছে, না গেলে পরে নিজেরই খারাপ লাগবে। ইরা বয়সে 1 বছর বড় হলেও বয়স্কদের মতো চালাক। ইরা তাকে নিয়ে গাড়ি বদল করতে করতে এগোতে লাগলো। মাহিরের মাথা ঘুরছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তার কোনো হদিশ সে পাচ্ছে না। তাকে একা ছেড়ে দিলে সে নিজের বাড়িতে পথ খুঁজে পাবে না। ঠিক তখন হসপিটাল থেকে একটা ফোন এলো। জানা গেল ইরার মা আবারও স্ট্রোক করেছেন এবং না ফেরার দেশে চলে গিয়েছে। এরা পথের মাঝে হাউমাউ করে কান্না শুরু করে। আশেপাশের লোকজন ভিড় জমিয়ে একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। মাহির আর দেরি না করে দ্রুত একটা সিএনজি নিয়ে হসপিটালের দিকে ছুটলো। গাড়িতে ইরা কয়েকবার জ্ঞান হারালো। মাহির বারবার চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরালো। হসপিটালে পৌঁছানোর পর দেখলো তারা ইরার মাকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছে। ইরা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে দৌড়ে গেল। পৃথিবী থেকে সবচেয়ে কাছের মানুষটা এত দ্রুত বিদায় নেওয়ার তার কান্নায় শেষ নেই। মাহি সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ইরার আত্মীয় স্বজনরা মাহিরের দিকে আর চোখে তাকাচ্ছে। কেউ একজন কাছে এসে জিজ্ঞেস করলো মাহিরকে। মাহির শুধু বলেছিল সে ইরার বন্ধু। মাহিরের বয়স এবং ইরার সাথে তার বন্ধুত্বের বিষয়টি আত্মীয় স্বজনরা মেলাতে পারছে না দেখে তারা ভ্রু কুঁচকে তাকাচ্ছে। ইরাদের আত্মীয়রা ইরার মাকে বাসায় নিয়ে গেল। মাহি সেখান থেকে আর বাড়ি ফিরল না। সে তাদের পিছু পিছু চলল, কারণ বিপদের সময় এভাবে ইরাকে ছেড়ে যাওয়া অসম্ভব। সন্ধ্যার পর ইরার বাড়ির পরিবেশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। বাদ এসার পর ঈশার মায়ের লাশ দাফন করা হবে। বাড়ির লোকজন দাফনের প্রস্তুতি নিচ্ছে। সবাই টুকটাক কাজে ব্যস্ত। মাহিরও তাদের সাথে কাজে সাহায্য করছে। ইরা এখন কেবল
ইরা এখন কেমন আছে বা কী অবস্থায় আছে তা মাহির জানে না। মাহির এখন বাসার বাইরে থেকে ভিতরে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। তাছাড়া সে এই বাড়িতে একজন অপরিচিত মানুষ, তাই অকারণে ভিতরে ঘোরাঘুরি করাটাও দৃষ্টিকটু দেখায়। এশার নামাজের পর দাফন সম্পন্ন হয়। মাহি সবার সাথে মাটি দিয়ে ইরাদের বাসায় ফিরে আসে। এখন তার বাড়ি ফেরার পালা। সে বাসার বাহিরে দাঁড়িয়ে ইতস্তত করছে। ইরাকে শেষবারের মতো বিদায় জানিয়ে যাবে কিনা তা নিয়ে দোটানায় আছে। হঠাৎ ইরার বড় ভাই, যার সাথে হসপিটাল থেকে ফেরার পথে মাহিরের পরিচয় হয়েছে, সে এগিয়ে এসে বলল, ভিতরে চলুন, অনেক রাত হয়েছে। না ঠিক আছে ভাইয়া, আমি এখন চলে যাব, অনেক রাত হয়ে গেছে তো। ও আচ্ছা, তা ঠিক আছে, তবে যাওয়ার আগে ইরার সাথে একবার দেখা করে যান, সে আপনার অপেক্ষায় থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, চলুন। মাহির তার পিছু পিছু ভিতরে ঢোকে। বাসার ভিতরে এখন পুরো ফাঁকা, কারণ আত্মীয় স্বজনরা যে যার বাসায় চলে গেছে। ভিতরের সাজসজ্জা দেখে মনে হচ্ছে এখানে শোকের কোনো ছায়া নেই। শহুরে পরিবেশটা অদ্ভুত রকমের যান্ত্রিক। মাহির ভাবে সকাল হলেই সবাই আবার কাজে ব্যস্ত হয়ে পড়বে, আর আজ যাকে হারিয়ে ইরা নিঃস্ব হয়ে গেল, দিন শেষে তার কথা কেউ মনেই রাখবে না। ইরার ভাই মাহিরাকে ইরার রুম পর্যন্ত নিয়ে যায়। ইরা বাহিরে বেরিয়ে আসে। মাহির লক্ষ্য করে ইরা প্রচুর কান্না করেছে। তার চোখ মুখ লাল হয়ে আছে এবং চোখের পাতা ফুলে গেছে। ইরা মাহিরকে দেখে চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করে। ওদিকে ইরার ভাই চলে যায়। যা হয়েছে তার জন্য কোনো সান্ত্বনা যথেষ্ট নয়। আমি আপনাকে কোনো সান্ত্বনা দিতেও পারবো না। আপনি কান্না করবেন না, মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, এটাই এখন বড় কাজ। হুম। আচ্ছা আমি তাহলে এখন আসি। এখন সময় কত বাজে? 11টা। এত রাতে আপনি গাড়ি পাবেন না, দেখে যান। চেষ্টা করলে নিশ্চয়ই পেয়ে যাব। আমি হাসিম চাচাকে বলে দিচ্ছি আপনাকে একটা রুম দিতে। মাহিরের কেমন যেন লাগছে। এমন একটা শোকের দিনে অন্য কারো বাসায় এসে তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করাটা সে ঠিক মনে করছে না, কিন্তু ইরাকে জোর করার মতো মানসিক শক্তিও তার নেই। উভয় সংকটে পড়ে সে সম্মতি দেয়। হাসিম চাচার সাথে দেখা হয়, যিনি পুরো বাড়ি দেখাশোনা করেন। তিনি মাহিরকে একটা আলাদা রুম দিতে চাইলে মাহির সবিনয়ে বলল, হাসেম চাচা, আমি কি আপনার সাথে থাকতে পারি? ইরামা জানতে পারলে আমার অবস্থা খারাপ করে দিবে। বাবা, আপনাকে আলাদা রুমেই থাকতে হবে। হাসিম চাচার কথায় মাহির আর দ্বিমত করে না। হাসিম চাচা তাকে একটা ঝকঝকে রুম দেখিয়ে দিয়ে বলেন, কোনো সমস্যা হলে যেন তাকে জানানো হয়। মাহির সম্মতি দিয়ে ঘরে ঢোকে। বিছানায় বসে সে তার চাচার কাছে ফোন করে। চাচা ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। মাহির তার মাকে সব কথা খুলে বলে। রেহেনা বেগমের কণ্ঠেও কেমন যেন কান্নার সুর। মেয়েরা একটু আবেগী হয়। পরের দিন সকালে ফেরার কথা জানিয়ে সে ফোন রাখে। ঘুমানোর আগে হাসিম চাচা খাবার দিয়ে যান। দেখে মনে হয় বাইরে থেকে আনিয়েছেন, কারণ বাসায় আজ রান্না হয়নি। পরদিন সকালে উঠে মাহির এক অদ্ভুত পরিবেশ দেখে। ইরা হাসিম চাচার সাথে কথা বলছে। ইরা মাহিরকে দেখে ইশারা করে ভিতরে ডাকে। মাহির পিছু পিছু ভিতরে ঢোকে। ইরা বলতে শুরু করে, দেখুন অবস্থা, বাবা চলে গেছে দেশের বাইরে, আজ জরুরি মিটিং আছে, না গেলে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। ভাইয়া তার অফিস সামলাতে চলে গেছে, আর এই মুহূর্তে আমি এখানে একা। আজই চলে যেতে হলো। এরা সবাই টাকার পিছনে ছুটছে। মা আমাকে সবসময় টাকার পিছনে ছুটতে বারণ করেছে, কিন্তু তারা যেন টাকার নেশাই অন্ধ। জীবন তো আর থেমে থাকে না, টাকা ছাড়া তো দুনিয়া চলে না। টাকা ছাড়া অনেক কিছুই হয়, কিন্তু সেটা বোঝার মতো মানসিকতা এদের নেই। আপনি কি এখন চলে যাবেন? হ্যাঁ, আমার যাওয়াই ভালো। অনেক সময় ধরে আপনাদের বাসায় আছি। অনেকটা সময় আপনাকে ধরে রেখেছি। বাবাকে আপনার কথা বলেছিলাম, চেয়েছিলাম আপনার জন্য কিছু একটা করি, কিন্তু বাবার এত ব্যস্ততা যে শেষ পর্যন্ত কিছুই হলো না। না না না, ঠিক আছে, আমার জন্য আবার কি করতে হবে? আমি এমনই দিব্যি আছি। হুম। আচ্ছা আমি তাহলে আসি। আমি একদম একা হয়ে যাচ্ছি, আপনি কদিন থেকে যান। বাসায় মা থাকতো, এখন তো সেও নেই। উনি ব্যস্ত থাকতো, কিন্তু তাও সময় দিতেন আমাকে। আর এখন ইরা আবার কান্নায় ভেঙে পড়ে। মাহির হ্যাঁ না কিছুই বলতে পারছিল না। ইরা কান্না থামাতে মাহির তাকে নিজের আর্থিক বিষয়গুলো বুঝিয়ে বলে। ইরা তখন অস্থির হয়ে বলে, টাকা আমি দেব। আমি আপনার সাহায্য কেন চলবো? আমি এরকম টাকা নিতে পারবো না। ঠিক আছে, দেখে যান। হুম।
মাহির বিদায় নিয়ে বাসার বাহিরের গেট পর্যন্ত এসেও থমকে দাঁড়ায়। তার মনের ভিতর এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়। কোনোভাবেই সে ইরাকে এই অবস্থায় একা ফেলে যেতে পারছে না। সে দ্রুত পায়ে আবার ফিরে যায়। মাহির, কি হয়েছে? কোনো বিশেষ সমস্যা হয়েছে কি? এভাবে যাওয়া যায় না। আপনাকে এই অবস্থায় ফেলে রেখে গেলে আমার বিবেক একদম কাজ করছে না। সমস্যা নেই, আমি একাই থাকতে পারবো, আপনি একদম চিন্তা করবেন না। আমি দেখছি তো কত থাকতে পারবেন। কান্না করে আপনার চোখ মুখের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, আপনি কি আমার সাথে আমার বাড়িতে যাবেন? আমাদের গ্রামে চলেন। না, এখন আমি যেতে পারবো না। পুরো বাসাটা একা ফাঁকা রেখে যাওয়া ঠিক হবে না। ও আচ্ছা, তাহলে আমিই থাকি। না, আপনি চলে যান। আন্টি রেহানা বেগম আবার চিন্তা করবেন। আপনার বাড়ি ফেরা জরুরি। আপনার যা অবস্থা, কিছুদিন পর তো আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। এমনিতেই আপনি এত শুকনো, তার উপর কাল থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছেন। এভাবে দিন চলবে নাকি? আন্টির জন্য দোয়া করতে হবে বেশি বেশি। নামাজ পড়ে আল্লাহকে বলবেন আন্টি যেন শান্তিতে থাকেন। আর এই দোয়ার শক্তি জোগাতে হলে আপনাকে তো খাওয়া দাওয়া দরকার, তাই না? সকালে কিছু খেয়েছেন কি? না। কেন খাবেন না? আমি হাসিম চাচাকে বলছি খাবার আনতে। আন্টি কিন্তু আপনার কষ্ট দেখলে অনেক কষ্ট পাবেন। আচ্ছা, তাহলে আমি খাবো। মাহির সাথে সাথে হাসিম চাচাকে নির্দেশ দেয় খাবার আনার জন্য। অল্প সময়ের মধ্যেই চাচা খাবার নিয়ে আসেন। ইরাকে একটা প্লেটে খাবার বেড়ে দিয়ে মাহির আর হাসিম চাচা দুজনেই দাঁড়িয়ে থাকে। ইরা খুব ধীর গতিতে খাওয়া শুরু করে। ইরাকে দেখে মাহির আর হাসিম চাচা একে অপরের দিকে তাকিয়ে একটু হাসে। আপনি এবার তাহলে চলে যান। না না, চলে যাব কেন? আমি কিছুদিন এখানেই থাকি। আপনাকে আমি অহেতুক সমস্যায় ফেলে দিয়েছি। আপনি চলে যান, আমি সব সামলাতে পারবো। আর চাচা তো আমার পাশেই আছে। আমার সত্যি খুব ভালো লাগছে এখানে থাকতে। আপনি চিন্তা করবেন না। আচ্ছা। এরপর থেকে মাহিম বেশিরভাগ সময় হাসিম চাচার সাথেই থাকে। চাচা তাকে কোনো ভারী কাজ করতে দিতে চান না, কিন্তু মাহির জোর করেই চাচাকে কাজে সাহায্য করে। ইরা ডাকলে তার কাছে যায়। এরকম করে আরও 2 দিন পার হয়ে যায়। ইরা 2 দিন রুম থেকে বের হয়নি, কিন্তু আজ সে বের হয়েছে। তাকে অনেকটাই স্বাভাবিক লাগছে। সেদিন সন্ধ্যায় ইরা এসে মাহিরকে বলে, মাহির, বাবা আসতে এখনো 4-5 দিন দেরি। আমি এখন আপনার সাথে আপনার বাড়িতে যেতে চাই। কিন্তু আপনি তো কিছুদিন আগে অনেক সমস্যা দেখালেন। ইরা চুপ করে দাঁড়িয়ে থাকে। মাহির ভাবে ইরা আবার রাগ করলে সমস্যা হবে, তাই সে ইরাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালবেলা মাহির ও ইরা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ইরার মুখে শেষ হাসি কবে দেখেছিল তা মাহিরের আজ মনে নেই। মাহিরের একটা নতুন বদ অভ্যেস হয়ে গেছে। সে না চাইলেও তার চোখ বারবার ইরাকে খুঁজে বেড়াচ্ছে। তাকে দেখে মনের মধ্যে হাজারো প্রশ্নের উৎপত্তি হচ্ছে। মাহির যে বারবার আর চোখে ইরাকে দেখছে তা ইরাও কয়েকবার ধরে ফেলেছে। মাহির চুপি করে দেখতে গিয়েও ধরা পড়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পর তারা নিজ বাড়িতে পৌঁছয়। আসার পথে মাহির ইরা থেকে কিছু টাকা ধার নিয়ে 2 বোনের জন্য উপহারের মতো কিছু খাবার ও জিনিসপত্র কেনে। বোনেরা জানে তাদের ভাই বাইরে গেলে খালি হাতে কখনোই ফিরে আসে না। মাহির ও ইরা বাড়িতে ঢুকতে রেহেনা বেগম ইরাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। ইরার অবস্থাও খারাপ। সেও মাহিরের মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। কান্না দেখে পাশের বাড়ি থেকে মাহিরের চাচি ছুটে আসে। তিনি মাহিরকে দেখে নানান প্রশ্ন করে। কোথায় ছিল, কি হয়েছিল সব জানতে চান। কান্নার পর্ব শেষে মাহিরের কাজের ব্যস্ততা শুরু হয়। মেহমান এসেছে, বাজার করতে হবে। চাচির কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে মাহির বাজারে যায়। কিছু তাজা মাছ আর তরি তরকারি কিনে বাড়ি ফেরে। সেদিন সন্ধ্যা থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ইরার সাথে আর কোনো কথা হয়নি। মাহিরও বাড়িতে ছিল না। কাজের প্রয়োজনে গ্রামের একজনের সাথে দেখা করতে বেরিয়েছিল। সেখান থেকে ফিরে এসে দেখে ইরা ঘুমিয়ে পড়েছে। রেহেনা বেগম মাহিরের জন্য খাবার নিয়ে বসে আছে। বাবা শোনো না, চাল শেষ হয়েছিল, তুই তো ছিলি না, কিছু টাকা ধার করে এনেছি বাজারের জন্য। সমস্যা নেই মা, কাল তো কাজে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। মেয়েটা কি এই সাধারণ খাবার খেতে পারবে? শহরের মানুষ তো এসব অভ্যস্ত নয়। আমি তো সেটাই ভাবছি মা, কিন্তু কি করব, উপায় তো নেই। এই খাবারই দিতে হবে। একটু তরকারি নে বাবা। না না, আমি আর কিছু নেব না মা, তুমি খেয়ে নাও।
রাতে খেয়ে উঠে মাহির নিজের ঘুমানোর জায়গাটা ঠিক করে। সে চাচার বাড়িতে গিয়ে ঘুমোয়। পরদিন ভোরবেলা মাহির কাজে বেরিয়ে যায়। যাওয়ার সময় মাকে বলে যায় ইরাকে যেন কোনোভাবেই দেখাশোনা করা হয়। রেহেনা যাওয়ার সময় মাকে বলে যায় ইরাকে যেন ভালোভাবে দেখাশোনা করা হয়। রেহেনা বেগম মাহিরকে অভয় দিয়ে বলে কোনো চিন্তা না করতে, তিনি ইরাকে দেখেই রাখবেন। কাজ শেষে মাহির সন্ধ্যায় ফেরে। আগের মতোই ছোট বোন দুটো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তাদের কিছু না কিছু দিতেই হবে। মাহির কখনোই তাদের খালি হাতে ফেরায় না, হয় কিছু আনে নয়তো 10-20 টাকা হাতে তুলে দেয়। বোনদের টাকা দেওয়ার পর মাহির লক্ষ্য করে নতুন একটা হাত তার দিকে বাড়িয়ে আছে। মাহির তাকিয়ে দেখে ইরা বাচ্চাদের মতো মুখ করে তার সামনে দাঁড়িয়ে আছে। মাহিরের হাত আপনা আপনি পকেটে চলে যায়। সে 10 টাকার একটা নোট বের করে ইরার হাতে দেয়। এরপর মাহির মায়ের কাছে এসে বাকি টাকাগুলো দিয়ে বলল, মা, এই নাও বাকি টাকা, এখন আমাদেরকে খেতে দাও আর অল্প করে ধার শোধ করিও। আজ মাহিরের পা মাহিরকে খেতে দিচ্ছে না, তার বদলে ইরা মাহিরের প্লেটে ভাত আর তরকারি বেড়ে দিচ্ছে। মাহির কিছু বলতে চায়, কিন্তু ইরার ব্যক্তিত্ব আর তার দৃঢ় ভাব দেখে মাহিরের সেটার সাহস হয় না। মাহির মনে মনে ধরেই নেয় মা হয়তো কোনো কাজে ব্যস্ত, তাই ইরা কাজটা করে দিচ্ছে। বোন দুটোরও দেখা নেই, তারা কোথায় গেছে তার কোনো হদিশ মাহির পাচ্ছে না। মাহির হাত ধুয়ে খেতে বসার মুহূর্তে হঠাৎ কিছু একটা জ্বলার মতো অনুভব করে। ওহ, মনে পড়েছে, তার হাতটা তো কেটে গেছে, যা সে একেবারেই ভুলে গিয়েছিল। হাতের কাটার পরিমাণ খুব একটা বেশি নয় বলে কোথাও ব্যান্ডেজ বাঁধা হয়নি, কিন্তু ব্যথাটা বেশ তীব্র। এই অবস্থায় হাত দিয়ে খাওয়া মাহিরের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি খাচ্ছেন না কেন? প্লেট তো সামনেই আছে। আসলে আমার একটা সমস্যা হয়েছে ইরা। কি সমস্যা? পরিষ্কার করে বলুন। মাকে একবার ডাকুন, মাকে বলতে হবে। মা তো কাজে ব্যস্ত আছে, আমাকেই বলুন কি এমন হয়েছে। আমার হাতটা একটু কেটে গেছে, তাই ভাত খেতে পারছি না। চামচ দিয়ে তো আমি খেতে পারি না। কই দেখি কোথায় কেটেছে, হাতটা বাড়িয়ে দিন। ইরা মাহিরের হাতটা টেনে নেয়। ইরার হাত দুটো তুলোর মতো নরম, সেই তুলনায় মাহিরের হাতগুলো যেন পাথরের মতো শক্ত আর খসখসে। ইরা মাহিরের হাতের ক্ষতটা দেখে বিচলিত হয়ে পড়ে। অনেক কেটেছে তো, ঠিক আছে আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না না, মানে চুপ, বেশি কথা বলবেন না। ইরা মাহিরের কাছে এসে বসলো এবং নিজের হাতে প্লেটটা তুলে নিল। মাহির অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে, করার মতো কিছুই নেই তার। লজ্জায় মানাও করতে পারছে না। ইরা নিজের হাতের প্রথম গ্লাস মাহিরের মুখে তুলে দেয়। মাহির অনেকটা জবুথবু হয়ে সব মেনে নেয়। আপনার হাত কেটে গেছে, এটা আমাকে বললেন না কেন? এভাবে আড়াল করে রাখার তো কোনো মানে হয় না। আসলে ঘটনাটা আমার মনেই ছিল না, একদম ভুলে গিয়েছিলাম। কেমন মন আপনার, সব কিছু ভুলে যান? আসলে আমার মনটা খুব ভুলো মনা। কিন্তু কথা তো আপনি ঠিকই পটপট করে বলতে পারেন, তখন তো বলার কোনো লক্ষণ দেখি না। আপনি ঠিকই ধরেছেন। ঠিক সেই মুহূর্তে রেহেনা বেগম ঘরে এসে হাজির হন। তিনি ঘরে ঢুকেই মাহিরকে খাওয়ানোর দৃশ্যটা দেখতে পায়। তার মায়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। তিনি বিষয়টি দেখে মুহূর্তের জন্য স্থির দাঁড়িয়ে থাকেন, তারপর কোনো কথা না বলেই দ্রুত বাহিরে চলে যান। মাহির অস্বস্তিতে পড়ে যায়। ইরা মাহিরকে খাওয়াতে খাওয়াতে প্রসঙ্গ বদলানোর চেষ্টা করে। বাবা ফোন করেছিলেন, আমি যে এখানে এসেছি তাকে সব বলেছি। বাবা বলেছেন তিনি নিজে না আসা পর্যন্ত আমাকে যেন এখান থেকে না যাই। তাহলে কি আপনি এতদিন এখানে থাকবেন? ও, আমি বুঝতে পেরেছি, আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, সরি, আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আরে, আমি তো সেই কথা একবারও বলিনি, আপনি ভুল বলছেন। বলতে হবে না, আমি সব বুঝে গেছি। না, আপনি ভুল করছেন। আপনি যতদিন খুশি এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। সত্যি তো? আপনি মন থেকে বলছেন? সত্যি বলছি, পাক্কা? একদম পাক্কা। আপনি যদি কাজে না যেতেন তাহলে আরও ভালো হতো। কেন? কাজে না গেলে কি হতো? তাহলে আমরা সারাদিন বসে বসে কথা বলতে পারতাম। মাহিরের খাওয়ার প্রায় শেষ। সে একটু হেসে উত্তর দেয়, কথা তো আমরা এখনই বলছি। আর শোনেনিরা, এখন যেটা করলেন দ্বিতীয়বার আর এমন করার চেষ্টাও করবেন না। এইসব বাইরে থেকে দেখলে খুব খারাপ দেখায়। কোনটা খারাপ দেখায়? আপনাকে খাইয়ে দিলাম এটা? হ্যাঁ, এটা মানায় না। আপনি কোথায় আর আমি কোথায়? আপনি আমাকে খাইয়ে দিচ্ছেন, ব্যাপারটা কেমন যেন বেমানান লাগে। ধন্যবাদ।
ইরা আর কোনো কথা না বলে প্লেট নিয়ে বাইরে চলে যায়। মাহিরের জীবনটা এই সমস্যার সমাধান করতে গিয়েই যেন নতুন নতুন সমস্যা জন্ম দেয়। ইরা রুম থেকে বের হওয়ার সাথে সাথেই রেহনা বেগম আবারও রুমে ঢোকেন। তিনি মাহিরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। মা, তুমি এভাবে হাসছো কেন? এমনি, কোনো কারণ নেই। তোর পেট কি ভরেছে? হ্যাঁ, ভরেছে। মাহি জানে মা কেন হাসছেন, কিন্তু সে বিষয়টিকে এড়িয়ে যায়। মাহির ঘর থেকে বেরিয়ে দেখে উঠোনে ইরা নেই। সে নিশ্চিত হয়ে যায় ইরা তার নিজের রুমেই আছে। মাহির রুমের কাছে গিয়ে দরজার নক করে ভিতরে ঢোকে। ইরা বিছানার একপাশে বসে একটা বই পড়ছে। মাহির ভিতরে ঢোকা মাত্রই ইরা তার দিকে একবার তাকিয়ে আবারও বইয়ে মন দেয়। মাহির তার কাছে গিয়ে বসলো। এই রুমে আপনি কেন এসেছেন? এটা আমার রুম ইরা। না, এটা আমার। আন্টি আমাকে লিখে দিয়েছেন, তাই এখন থেকে এখানে আমিই থাকবো। আমি চাই না অন্য এলাকার মানুষ আমার এলাকায় আসুক। সরি, আমার ভুল হয়েছে। সরি, আর বলতে হবে না। আচ্ছা ইরা, আপনি যতক্ষণ খাইয়ে দিবেন আমি ততক্ষণ খাবো। ইরা ভ্রু কুঁচকে মাহিরের দিকে তাকালো। তারপর মাহির বলল, এইভাবে তাকিয়ে আছেন কেন? এক প্লেট ভাত নিয়ে আসেন, আমি আপনাকে খাইয়ে দেবো। না না, তাহলে আমার পেট ফেটে যাবে। ফাটু, আমার তাতে কি? আমিই খাওয়াবো, কারণ আপনি আমাকে রাগিয়েছেন। সরি, আমি আর এমনটা বলবো না। ঠিক আছে, পরের বার যেন এমনটা না হয়। এখন আপনি ঘুমান, আমি যাই। কোথায় যাচ্ছেন আপনি? আপনি ঘুমান, সকালে তো আপনাকে কাজে যেতে হবে। তাহলে আমাকে সময় কে দেবে? এখানে আসার পর থেকে তো আপনি আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আপনি কি বলছেন এসব? আমি আপনার জন্য তো এখানে এসেছি। আপনি কি আমাকে একটু সময় দেবেন না? সময় তো দিতেই হবে, তাই না? দেব। তাহলে বিছানায় এসে বসুন, আপনার 2 হাত আমার দিকে বাড়িয়ে দিন। কেন? কি করবেন আমার হাত দিয়ে? দিতে বলেছি তাই দিন। মাহির বাধ্য হয়ে তার 2 হাত ইরার দিকে বাড়িয়ে দিল। ইরা নিজের হাত দিয়ে মাহিরের হাত দুটো বুলিয়ে পরীক্ষা করতে লাগলো। এপিটোপিট করে দেখে সে অবাক হয়ে বলল, আপনার হাতে তো শক্ত কেন? সব জায়গায় এমন শক্ত হয়ে আছে কেন? আপনি খুব কষ্টের কাজ করেন মাহির। হ্যাঁ, একটু একটু কষ্ট তো করতেই হয়। এই কাজগুলো কি বাদ দেওয়া যায় না? বাদ দিলে খাবো কি? অন্য কোনো কাজ করবেন। ভালো কাজ পাওয়া তো এত সহজ নয়। আমি আগামীকালকেই চলে যাব। কেন ইরা, এমন হঠাৎ চলে যাচ্ছেন কেন? না, আপনি এত কষ্ট করে টাকা আনবেন আর আমি বসে বসে খাবো, এটা আমার একদম সইবে না। কাজ করতে গেলে কম বেশি সবাইকেই তো কষ্ট করতে হয়। তাই বলে এমন কষ্ট? আমি এই হাতগুলো আমার গালে ছোঁয়াবো কি করে? সমস্যা নেই তো, আপনি অমনি ছোঁয়া। এই ইরা, আপনি কি বলেন এটা? মাহির অবাক হয়ে তাকিয়ে থাকে ইরার দিকে। ইরা সাথে সাথে বলে, ঠিকই তো বলেছি। কাজ থেকে এসে এই হাতে যদি আমার গাল ধরেন তো আমার খারাপ লাগবে। আমার তুলতুলে টাইপের হাত লাগবে। আমি কেন? পরে বলবো, আপনার সাথে অনেক কথা আছে। চলেন বাইরে গিয়ে বলি। ইরা মাহিরের সাথে বাহিরে আসে। তার পায়ে পা মিলিয়ে দুজনে মাহিরদের বাড়ির সামনে রাস্তায় হাঁটতে থাকে। রাতের নরম বাতাস গায়ে লাগছে। রাস্তায় তেমন কেউ নেই। ইরার মুখে একটা গম্ভীর ভাব। মাহির যে সেটা বুঝতে পারে, কিন্তু কিছু বলে না। কিছুটা হাঁটার পর ইরা মুখ খোলে, আমাকে এখানে সারা জীবনের জন্য থাকার একটা ব্যবস্থা করে দিন। শহর ছেড়ে এখানে থাকার ইচ্ছা হলো যে? শহর বলে কথা না। আমি শহরের কার কাছে কোথায় থাকবো? অত বড় বাড়িতে যদি মানুষ না থাকে তো আমি একা কি করব সেখানে? 4 দেয়ালের মাঝে একা বসে থাকাটা কোনো জীবন না। ও আচ্ছা, আমি একটা বুদ্ধি দিই। বলেন। আপনি বিয়ে করে নিন, তাহলে একটা নতুন পরিবার পাবেন, একা থাকতে হবে না। সেটা পরামর্শের জন্যই আপনাকে ডেকেছি। তো আপনি কি রাজি? মাহির একটু থমকে যায়। সে ইরার দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। আমি কেন? আপনাকে আমার পছন্দ। বয়স আর পারিবারিক অবস্থান মিলবে না, আকাশ পাতাল তফাৎ। আমার তো পরিবার নেই, সমস্যা হওয়ার কথা না। নেই, তবুও আছে। তার মানে আপনি রাজি না? কখনোই না। আমার দিকে যদি আর চোখে তাকান, আপনার চোখ আমি উপড়ে ফেলবো। মাহির একটু অবাক হয়ে থামে, তারপর বলে, আপনি জানলেন কিভাবে যে আমি আপনার দিকে তাকাই? একটা ছেলে একটা মেয়েকে দেখবে, সেটা মেয়ে বুঝতে পারবে না? তাই কি হয়? মেয়েরা সব বোঝে, শুধু বুঝতে না পারার ভান করে। সরি। সরি বলার কিছু নেই, আমাকে দেখবেন না তাই হবে। কথা বলে ইরা একটু মুখ ঘুরিয়ে নেয়। গলায় স্পষ্ট অভিমানের সুর।
দেখেন আমি আমাকে বুঝ দিতে আসবেন না। এক জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুজনে হাঁটা শুরু করে। রাতে রাস্তায় পাশাপাশি দুটো মানুষ, দুজনেই চুপ। মাহির ভাবে এরা যে এত কিছু মনে মনে ভেবে রেখেছে সেটা সে আজও করতে পারেনি। আপনি মনে মনে এত কিছু কেন ভেবেছেন? আপনি তো বলতে পারবেন না। আপনার কষ্ট লাঘব করার জন্য আগেই বলে দিলাম। আপনাকে বিব্রত করার আমার উদ্দেশ্য নেই, শুধু চেয়েছিলাম সহজ করে বলতে। ও, তাতে কোনো লাভ হলো না। আপনি তো রাজি না। আমি আসলে ওইভাবে কিভাবে? পুরো কথাটা তো আগে বলতে দিন। জি বলেন। আমার পরিবারটা পুরোপুরি আমার উপর নির্ভরশীল। এত অল্প আয়ে সংসার চালাতে পারবেন না, তাই তো? হুম। সংসারের ৮০ ভাগ খরচ আমি দেব, ২০ ভাগ আপনি দেবেন। আপনি টাকা পাবেন কোথায়? লেখাপড়া করছি, চাকরি তো পেয়েই যাব। আমি কি বোঝা মনে হচ্ছে আপনার কাছে? না না, সেটা না। আমি বুঝতে পেরেছি আপনার আগ্রহটা কোথায়। আপনার একটা পরিবার দরকার, একটা আশ্রয় দরকার, যেখানে নিজেকে নিরাপদ মনে হবে। হুম, বুঝেছেন। বাবাকে বললেই তো হয়, ভালো দেখে একটা পরিবারে আপনাকে বিয়ে দেবে। নিজেকে নায়ক মনে করেন? একদমই না। অনেক রাত হয়েছে, ঝগড়াও অনেক হয়েছে, বাড়ি চলেন। বিষয়টা ক্লিয়ার করলেন না। এটা অসম্ভব। ঠিক আছে। দুজনে বাড়ির দিকে ফিরে। এরা যা চাইছে সেটা তার জেদ থেকে নয়, পরিবারের মানুষের সঙ্গ না পেয়ে ভিতরে ভিতরে সে একটা আশ্রয় খুঁজছে। মাহি সেটা বুঝতে পারে। বাড়িতে এসে মাহির শুয়ে পড়ে। রাত তখন অনেক গভীর। হঠাৎ রেহেনা এসে মাহিরকে ডাকতে শুরু করেন। মাহির উঠে বাহিরে আসে। চাচাতো ভাইও সাথে বেরিয়ে আসে। কি হয়েছে? তুই একটু বাড়ি আয়। কিছু হয়েছে? না, তেমন কিছু না, আয় একটু। মাহির চাচাতো ভাইকে শুয়ে থাকতে বলে নিজে মায়ের সাথে বাড়িতে আসে। ঘরে ঢুকে দেখে তার রুমের দরজা খোলা। ভিতরে পা দিতেই চোখে পড়ে ইরা বিছানায় বসে কাঁদছে। মাহিরের দুই বোন পাশে দাঁড়িয়ে ইরার কান্না দেখছে। রেহেনাও পাশে আছেন। মাহির এগিয়ে আসে। আপনাকে না বলেছি মায়ের জন্য এভাবে কাঁদতে নেই, উনি কষ্ট পাবেন। সেটা না। কথাটা বলতে গিয়ে ইরার গলা ভেঙে আসে। সে ফুপিয়ে কাঁদছে আর জোরে জোরে নাক টানছে। এভাবে কাঁদলে কান্নার শব্দ হয় কম, তবে নাক টানার শব্দ হয় বেশি। ইরা ঠিক সেভাবেই কান্না করছে। তাহলে কি হুট করে কান্না করছেন কেন? বাবা বিদেশে একটা বিয়ে করেছে, ভাইয়া ফোন করে জানালো। কি? হুম। মাহির কিছুক্ষণ চুপ থাকে। ইরা বুঝতে পারে তার জীবন থেকে পরপর দুটো জিনিস সরে যায়, মা আর বাবা। দুজনে এখন অন্য দুনিয়ায়। রেহেনা আর মাহিরের বোনদের অন্য ঘরে পাঠিয়ে দেয় মাহির। তারপর ইরার কাছে এসে বসে। কাল কি বাসায় যাবেন? হুম, আপনি বুঝলেন কিভাবে? একটু একটু বুঝতে পারি। যাই হোক, বাসায় গিয়ে কি করবেন? জানি না। আচ্ছা, এই যে আমার এখানে আছেন, আপনার ভয় করে না? ভয় করবো কি জন্য? আপনারা আমার অনেক আপন হয়ে গেছেন। এই বাড়িতে এলে মনে হয় নিজের বাড়িতেই আছি। আবেগের কথা বাদ দেন, তাহলে কাল সকালে যাচ্ছেন তাই না? হুম, এবার কিন্তু আমি যাবই। আপনাকে নিয়ে গিয়ে কি করব? হুম। আর কাঁদবেন না। আপনার বাবা ওদিকে খুশি কাজ করছেন আর আপনি বসে কাঁদছেন। টিটকারি মারছেন তাই না? কই না তো, আমি ভালো কথা বললাম। হয়েছে হয়েছে। নতুন মা পেয়েছেন। আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন। আমি তো খুশির খবর দিচ্ছি, একটু হাসুন। আমাকে পরিচয় খুব ভালো লেগেছে তাই না? আমি আপনার মন ভালো করার চেষ্টা করছি। এই যে দেখেন, আঙ্কেল বিয়ে করছেন, তিনি ভালোই আছেন নতুন বউ নিয়ে, আর আপনি বসে বসে কাঁদছেন। এটা কোনো কথা? যে চলে গেছে তার জন্য যে থাকে সে কাঁদে, এটা কোনো নিয়ম না। তো কি করতে হবে আমাকে? সামনে এগিয়ে যেতে হবে। বাবা আর পরিবার ছাড়াও মানুষ বাঁচে, ভালো থাকে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনি আমাকে সাহায্য করবেন? আমি নিজেই তো সামনে এগোতে পারি না। তাহলে বললেন যে? কাউকে অনুপ্রেরণা দেওয়া সহজ, আমি তাই করলাম। নিজে না পারলেও অন্যকে পথ দেখানো যায়। বাহ, দারুণ। চলুন আবার বাইরে যাই। এই মাঝরাতে? আরে, মন খারাপ হতে দেওয়া যাবে না। মন ভালো করার জন্য যা দরকার সেটাই করতে হবে। ঘরে বসে থাকলে মাথায় খালি খারাপ চিন্তা আসে। চলুন। মাহির ইরাকে নিয়ে বাহিরে আসে। দুজনে হাঁটা ধরেছে। ইরা কাঁদছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। বাহিরে আসা হাঁটা, যদিও ইরা এখন হাঁটতে মোটেও রাজি ছিল না। মন খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, সেটা মাহির জানে। তবুও সে হাঁটতে থাকে।
ইরা মাহিরের পাশে পাশে আসে, কিছু বলে না সে। মাহির বুঝতে পারে ইরা নিজে থেকেই কিছু বলবে না, তাই শুরুটা সেই করে। ইরা, বড়ই খাবেন? এত রাতে বড়ই কোথায় পাবেন? অনেক গাছ আছে বাড়ির সামনে, চলেন আর দুজনে মিলে চুরি করি, সেই মজা হবে। এই না না, চুরি করা যাবে না। আমার এখন কিছুই ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না, আমি পারবো না। কেন? ভালো না লাগার কি আছে? যার যেমন লাইফ সে সেভাবেই লিড করবে, তাই না? আপনি আমার সাথে যাবেন প্লিজ, আমার সাথে চলুন না। কোথায় যাব আমি? আমার বাড়িতে যাবেন? আবার কেন? আপনি গেলে ভালো লাগবে আমার। আমার যেদিন থেকে সমস্যা সেদিন থেকে তো আপনিই সাথে আছেন। এখন যদি না থাকেন টেনশনে মরেই যাব। তখন না বললেন আবার যেতে হবে না, নিজে সামনে নিবেন। আমি তো নিয়ে যেতাম না, কিন্তু এখন আচ্ছা, এটা নিয়ে এখন ভাবতে হবে না, সকাল হোক, দেখি কি করা যায়। না। এখন বলেন, আপনি যাবেন তো? আচ্ছা, যাব। কথাটা বলার সাথে সাথেই ইরা এগিয়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মাহির একেবারে হতভম্ব হয়ে যায়। কোনো মেয়ে প্রথম স্পর্শ, তাও এভাবে হঠাৎ। বুকের ভিতর ভয় আর একটা অদ্ভুত ভালো লাগা একসাথে কাজ করে। মাহির ধীরে ধীরে ইরাকে সরিয়ে দেয়। কি করেন এগুলো? একটু জড়িয়ে ধরলে কি হয়? মানুষ কষ্ট থাকলে আরেকজনকে ধরে কাঁদতে পারে না? আমি তো অন্যজন। হ্যাঁ, কাল থেকে আমার সাথেই থাকবে, আবার বলে অন্যজন। এটা কেমন কথা? বন্ধু হিসেবে থাকছে, বুঝলেন? আপনার ভালো সময় আসলে আমি আপনি কেটে পড়ব। জি না, আমার খারাপ ভালো দুই সময়ই থাকতে হবে। সোজা কথা, আমাতে ব্যস্ত থাকতে হবে। ওটা তো আপনার বর থাকবে। সেটা আপনি বেশি বুঝি তুই, হ্যাঁ? রেগে যাচ্ছেন কেন? রাখবো না তো কি করব? এক কথা এতবার বলতে হয় কেন? আমি কিছুই চাই না, আমি তোকে চাই। বর হিসেবে না পাইলেও বন্ধু হিসেবে নিজের কাছেই রাখবো। মাহি চুপ করে যায়, কোনো জবাব দেয় না। ইরা আবার বলে, সরি, আমি আপনার সামান্যতম বড়, তবু বেয়াদবি করে বলে ফেললাম। বলতাম না, কিন্তু সব কিছুতেই না না করেন, তাই তো বকা শুনতেন। ঠিক আছে। ভয় পেয়েছেন নাকি? না, ভয় পাইনি। এরকম জোর করছি বলে আমাকে মনে মনে খারাপ ভাবছেন, তাই না? আমি বুঝতে পারছি। আরে না, এরকম কিছু ভাবিনি, আমি তো আপনাকে চিনি। তাহলে আজ কিন্তু আপনি আমার সাথেই থাকবেন। মানে? আমার কাছে থাকবেন। আমরা একা থাকতে ভালো লাগে না। একা ঘরে থাকলে মাথায় কত কিছু চিন্তা আসে। কি সমস্যায় যে ফেললেন আপনি? বোন তো আছে, পারলে মাও থাকবে। হুম, আপনাকে লাগবে। আমি সবসময় আপনাকে আমাদের ব্যস্ত রাখবো। কেন? বুঝেও না বোঝার ভান করেন কেন? আর এখন মন একটু ভালো হয়েছে, চলুন। ঠিক আছে, চলুন। বাড়িতে ফিরে আসার পর ইরা সরাসরি রেহিনার কাছে যায়। মাহিরের মায়ের হাত ধরে ইরা বলে, আন্টি, আমার ভালো লাগছে না, উনি আমার সাথে থাকুক আজ প্লিজ। মাহির জানতো এরকম কিছু একটা হবেই। সে মায়ের দিকে তাকায়, রেহেনাও মাহিরের দিকে তাকায়। প্লিজ আন্টি, ওরে বলুন না থাকতে। হ্যাঁ মাহির, তুই তাহলে ওর কাছে থাক, মেয়েটা ভয় পাচ্ছে। মা, তুমি ওর কাছে থাকো। শেষ পর্যন্ত জয় ইরারই হয়। রুমে ঢুকে বিছানার দুপাশে দুজন বসে থাকে। ঘরে নিচু আলো, বাইরে রাতের নিস্তব্ধতা। কিছু ভাবছেন? কাল বাসায় গিয়ে কাকে কি বলবো বুঝতে পারছি না। আঙ্কেল তো দেশের বাইরে, এখন বাসায় গিয়ে কি করবেন? তবুও যেতে হবে, আর তিনি দুদিন পরেই ফিরবেন। যদি তার বউ নিয়ে আসে তো আমি ওই বাসায় আর থাকবো না। তো কোথায় যাবেন? আপনার কাছে থাকবো। আমার কাছে কেন? ও, আপনিও তো আমাকে চান না। সমস্যা নেই, যেখানে মন চায় যাব, যেদিকে দু চোখ যায়, নয়তো মরে যাব। আচ্ছা, আমার কাছেই থাকবেন। আমি জানতাম তো, এটা আগে পরে বলতেনি। যাই হোক, একটু কাছে আসেন তো। কেন? প্রমিস করাবো, উঠে কাছে আসেন। আপনার দরকার, আপনি আসেন। ইরা কাছে এসে হাত বাড়িয়ে দেয়, তারপর মাহিরকে বলে, আমার হাতের উপরে হাত রাখেন। রাখলাম। তারপর? এখন বলেন, যত ঝড় ঝপটা আসুক, আপনি আমায় ছেড়ে কোথাও যাবেন না। কাউকে কথা দেওয়ার আগে ভাবতে হয়। কিছু ভাবতে হবে না, শুধু বলেন। মাহির চুপ করে থাকে। কি করবে সে? ইরার মুখের দিকে তাকিয়ে থাকে। ইরা তখন বলে, সেদিন স্টেশনে আপনার সাথে যদি দেখা না হতো, জানি না আজ আমি কোথায় থাকতাম। হয়তো ওপারেই চলে যেতাম। আমার এমন পরিস্থিতিতে আপনার মতো কেউ একজন পাশে থাকবে আমি কখনো ভাবিনি। বলেন না, থাকবেন আমার সাথে? আপনি আমাদের এই পরিবেশে বেশি দিন থাকতে পারবেন না।
আপনি পাশে থাকলে সব পরিবেশেই থাকতে পারবো। আমার চোখের পানি দেখে আপনার কি কিছুই মনে হচ্ছে না? মাহির একটু থামে। ইরা চোখের দিকে তাকাই, চোখ ভেজা, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। মাহির দীর্ঘশ্বাস ফেলে। আপনাকে ছেড়ে যাব না। প্রমিস করলেন কিন্তু। হ্যাঁ, করলাম। এখন একটু বুকের ভিতরে নিন। এরকম কোনো কথাই তো প্রমিস করিনি। এটা বলা। না না, এরকম কিছু হবে না। কে শোনে কার কথা? মাহিরের কোনো কথাই কান না দিয়ে ইরা তাকে জড়িয়ে ধরে। তুমি যে আমার কত ভালো বন্ধু। আমি আপনার বন্ধু, তাই না? জি, তুমি আমার বন্ধু, আর কেউ না। হয়েছে, এখন ছাড়েন, শুয়ে পড়েন। কাল তো আবার আপনার বাসায় যেতে হবে, রাত অনেক হয়েছে। আর একটু থাকি। আমি আপনার বর না যে এইভাবে থাকবেন। বর আর বন্ধু দুটাই। আগে হয়ে নেই তারপর। হয়ে নেই মানে? এখন তো হয়েই আছি। প্রমিস করলেন না একটু আগে? আচ্ছা আচ্ছা, ছাড়েন এখন। হুম। ইরা মাহিরের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। আমি এখানেই আছি, চোখ বন্ধ করে ঘুমিয়ে যান। হুম, খুব ঘুম পাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ইরা ঘুমিয়ে পড়ে। মাহির তার পাশেই বসে থাকে। ঘরের আলো নিচু, বাহিরের রাত গভীর হতে থাকে। সারা রাত এভাবেই কাটে। ভোর হতে না হতেই মাহির বাইরে চলে আসে। রেহেনা আগেই উঠে বাইরে বেরিয়েছেন। মাহির মায়ের কাছে গিয়ে সব বলে, ইরার বাবার বিয়ের কথা, ইরার অবস্থার কথা, আর সে যে ইরাকে কথা দিয়েছে সেটাও বলে। এত বড় ঘরের মেয়ে তোর সাথে? রেহেনার গলায় চিন্তার ছাপ স্পষ্ট। ভয় পান তিনি। মাহির বলে, দেখো, আপাতত ওর জীবনটা শেষ না করে দিই, পরেরটা পরে দেখা যাবে। বুঝলাম না। মানে ধরো ওই ভাইয়া বা ওদের আত্মীয় স্বজনরা যখন ওকে ডাকবে বা বিয়ে নিয়ে কথা উঠাবে, ভালো পরিবার পেলে আমরা না হয় বুঝে সুঝিয়ে পাঠিয়ে দেব। আর তোর কি হবে? আমার কি হবে মানে? আমি তোর মা, আমি কি বুঝি না? একেবারেই অবুঝ মনে করিস আমাকে? না, আমি তো। চুপ থাক, যাই করিস না কেন ভেবেই করিস। হুম। মাহির আবার রুমে ফেরে। ঢুকতেই দেখে ইরা মাত্র উঠেছে। মাহিরকে দেখে হুড়মুড় করে ওড়নাটা ঠিক করে নেয়। আপনি ভিতরে আসবেন, নখ দিয়ে আসবেন না। আমি তো কিছু দেখিনি। আপনি ভিতরে আসবেন, নখ দিয়ে আসবেন না। সরি। আমি কি কিছু দেখার কথা বলেছি? এই ভুল যেন আর না হয়। হলেই বা কি, আমি তো। এই, খুব দুষ্টুমি শুরু হয়েছে তাই না? নিজেই তো বলেছেন আমি আপনার বর আর বন্ধু, তো এরকম হতেই পারে। পদবি দেওয়ার পর আসল মুখোশটা দেখা যাচ্ছে। একদমই না, ভেতরে আসাটা ভুল হয়েছে, আর আমি ক্ষমাও চেয়েছি। ইরা চুপ করে থাকে। মাহির কড়া চোখে তাকায়, তারপর মজা করে বলে, নিজে যে এসে জড়িয়ে ধরে সেটা কিছু না, আর আমি একটু। এই দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইরা মাহিরকে দৌড়ানি দেয়। মাহিরও কম না। ভুলবশত মজাটা একটু বেশি হয়ে গেছে। দুজনে হাসতে হাসতে ছোটাছুটি করে। ঘরের মধ্যে হালকা একটা আনন্দের হাওয়া বয়ে যায়। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুজন বেরিয়ে পড়ে। এবারের পথটা চেনা। সারা রাস্তা গাড়ির মধ্যে বসে মাহির ভাবে, ওখানে গিয়ে মেয়েটার কি হবে। ওর যা জেদ, খালিদ আঙ্কেল যদি নতুন বউ দেশে নিয়ে আসেন তাহলে সে আগেই মাহিরের সাথে চলে আসবে, তাও সারা জীবনের জন্য। মেয়েটার পুরো দায়িত্বটা নিয়ে ফেলেছে মাহির। সে যদি ইরাকে নিজের কাছে না রাখে কী যে করে ফেলবে। আর মেয়েটাও কত অল্প সময় তার সাথে মিশে গেছে, মাহিরদের সবার সাথেও। মাহির মনে মনে স্বীকার করে, এতদিন মেয়েটাকে শুধু পছন্দ করত, এখন থেকে ভালোবাসা শুরু। সে আর কিছু না ভেবে শুধু তার ইরাকেই ব্যস্ত থাকবে। ধুলোবালির শহরে প্রবেশ করতে মাহিরের মনটা খারাপ হয়ে যায়। একে তো প্রথমবার এসে ইরার মায়ের লাশ দেখতে হয়েছে, এবার না জানি কি দেখতে হয়। বাসায় পৌঁছে হাশেম চাচার সাথে দেখা হয়। তিনি মাহিরকে দেখে এগিয়ে এসে কথা বলতে শুরু করেন। ইরা তার সাথে দু একটা কথা বলে বাসার ভিতর চলে যায়। মাহির হাশেম চাচাকে খালিদ আঙ্কেলের ব্যাপারে জিজ্ঞেস করে। চাচাও বিষয়টা জানেন। আরও শোনা যায় যে তিনি নতুন বউ নিয়ে দেশে আসছেন। মাহিরের বুকটা একটু ভারী হয়ে আসে। চাচার সাথে আর কথা না বাড়িয়ে মাহির বাসার ভিতরে যায়। ইরা জিজ্ঞেস করে কিছু খাবে কিনা। বাইরে খাবার কিন্তু খাবো না। আমি তো রান্না করতে পারি না। আমি পারি। আচ্ছা, আমার যেন কেমন লাগছে, আমি একটু আমার রুমে যাচ্ছি। ইরার অবস্থা তেমন সুবিধাজনক মনে হয় না। মাহির তার পিছু পিছু যায়। ইরা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাহির দরজা লাগিয়ে দিয়ে তার কাছে আসে। খুব খারাপ লাগছে।
হুম, মাথা ঘোরাচ্ছে, চোখ মেলে তাকাতেও পারছি না। তাহলে তো মাথায় পানি ঢালতে হবে, দাঁড়ান আমি পানি নিয়ে আসি। মাহির ইরাকে শোয়া অবস্থায় রেখে হাসিম চাচার কাছে গিয়ে এক বালতি পানি চাই। চাচা জানান ইরার রুমের ওয়াশরুমেই পানি আছে। মাহির আবারও রুমে ফিরে ওয়াশরুম খুঁজে বের করে, সেখান থেকে পানি নিয়ে এসে ইরার মাথায় ঢালতে থাকে। কিছুক্ষণ পর ইরা বলে আর দরকার নেই, ক্ষুধা পেয়েছে তার। মাহির হাসিম চাচাকে দিয়ে খাবার আনায়, ইরাকে খাওয়ায়, সাথে নিজেও খেয়ে নেয়। দুপুরের পর থেকে একটু ঘুমিয়ে বিকেলে ঘুম ভাঙে ইরার। মাহির এতক্ষণ তার রুমের পাশে বসে থাকে। ঘুম থেকে উঠে মাহিরকে দেখে ইরা। আপনি ঘুমাননি? আমি দিনে ঘুমাই না, অভ্যাস নেই। আর ধন্যবাদ এত কিছু করার জন্য। কি করলাম? এই যে আমাকে একটু সাহায্য করলেন, পাশে থাকলেন, এটা কি কম কিছু? আমার কিন্তু খুব রাগ হচ্ছে। রাগের কথা শুনে ইরা বালিশটা নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে, মুখে মিটিমিটি হাসি। কেন রাগ হচ্ছে? আমি তো এইসব ভালোবেসেই করেছি। সেজন্যই তো ধন্যবাদ দিলাম। আবার ধন্যবাদ দিলেন কেমন যেন ছোট মনে হয়। মনে হয় পর মানুষ হয়ে আপনার সেবা করছি। তাই? হ্যাঁ, ধন্যবাদ আর সরি এই দুটো শব্দ অপরিচিত মানুষের জন্য। আপনি আমাকে এভাবে ধন্যবাদ দেবেন না। ওকে ওকে, তাহলে আর দেবো না। আচ্ছা চলুন আমরা বাইরে ঘুরে আসি। দরকার নেই, আজ যাওয়া যাবে না, আপনার শরীর খারাপ। আমি এখন ঠিক আছি তো। খারাপ হতে কতক্ষণ? এই একটু আগেও মাথা ঘোরা ছিল, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? এত ভাবেন কেন আমার জন্য? ভালোবাসতে শুরু করেছি। বাহ, দারুণ কাজ করেছেন আপনি। প্রমোশন লাগবে আপনার? দিলে তো ভালোই হয়। তাহলে ছাদে? চলুন। মাহির ইরার সাথে ধীর পায়ে তাদের বাসার ছাদে উঠে আসে। বাসাটা বেশ বড় হয়, চারিদিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বাসার কেয়ারটেকার ছাদের বাগানের পরিচর্যা বেশ ভালোই করেছে। রঙিন ফুলের গাছ, সবুজ পাতার শাড়ি পুরো ছাদটাকে একটা আলাদা সৌন্দর্য দিয়ে রেখেছে। চলুন বাগানটা দেখি, অনেকদিন হলো আসি না। আগে কি প্রতিদিন আসতেন? আমার বাসা আমি তো সবসময় আসতাম। মা থাকতে প্রায় প্রতিদিনই এখানে বসে গল্প করতাম দুজনে। ও তাই তো। কেমন লাগছে? দারুণ, সত্যিই সুন্দর। আমি, বাবা, ভাইয়া আর মা চারজনে মিলে এটার উদ্যোগ নিয়েছিলাম। এখন দেখেন দিন দিন এটার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের পরিবারের সৌন্দর্য হ্রাস পাচ্ছে। এক সময় ঠিকই বৃদ্ধি পাবে, সব কিছু ঠিক হয়ে যায় একটা সময়ে। সেটা হয়তো অন্যরকম ভাবে। যাই হোক চলুন বসে কথা বলি। ছাদে রাখা একটা বেঞ্চে দুজন বসে। ইরা মাহির থেকে কিছুটা দূরত্ব রেখে বসে, মুখ খানিকটা নিচু করা। আপনাকে একটা কথা বলি? বলেন। রাগ করবেন না তো? কি যে বলেন, রাগ কেন করব? আপনি বলেন। এখন যে অবস্থায় কাজ করছেন চিরদিন এভাবে থাকা যাবে না। বোনদের ভালো জায়গায় বিয়ে দিতে হলে ভালো কিছু করতে হবে। এভাবে গ্রামে থেকে আপনি কি করবেন? একটু ভাবুন নিজের ভবিষ্যৎ নিয়ে। হুম এখন যদি না ভাবেন তো আর সময় কোথায় বলেন? সময় চলে গেলে পিছনে ফেরা যায় না। বুঝলাম সবই, কিন্তু কোনো কিন্তু নেই। আপনি ওদের জন্য হলেও ভালো কিছু একটা করুন। নিজের জন্য না হোক, বোনদের জন্য ভাবুন। দেখি কি করতে পারি। আমিও তো চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজই হয়নি। আর পুরো কথা বলার আগেই ইরার ফোন বেজে ওঠে। সে হাতের ইশারায় মাহিরকে চুপ করতে বলে। মাহির কথা বন্ধ করে। বাবা কল করেছে। কথা বলুন। বলবো? হ্যাঁ, কেন বলবেন না, কথা বলুন, দ্রুত ধরুন। ইরা মাহিরের কথাতে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ইরার বাবা খালিদ বলে, হ্যালো। কোথায় তুমি? বাসায়। ও, বন্ধুর বাসা থেকে কবে ফিরেছো? আজই। গুড। আমি আজ দেশে ফিরছি। 2 দিন আগেই। তোমার সাথে কথা আছে তাই। ও। আমি রাতেই পৌঁছে যাব। হুম। ইরা ফোন রেখে মাহিরের দিকে তাকায়, তারপর বলে, বাবা আসছে। ওহ, তাহলে তো ভালোই। না, ভালো নয়। কেন? হয়তো একা আসছে, আর তাই যদি আসে তাহলে আমাকে নিয়ে যাবে। নিয়ে যাবে? আপনাকে একটা কথা বলাই হয়নি। ভাইয়া আমাকে কল করে অনেক কিছু জানিয়েছে। বাবা যদি একা আসে তাহলে আমাকে একেবারে বিদেশে নিয়ে যাবে, আর দেশে আসা হবে না। ওহ, এই কথা, এটা তো ভালোই।
মুখে বললেও মাহিরের বুকের ভিতরটা কেমন একটা মোচড় দিয়ে ওঠে। এখানে আসার আগে মনে মনে ঠিক করেছিল ইরাকে ভালোবাসতে শুরু করবে, আর এখন শুনছে এক হৃদয় ভাঙা কাহিনী। ভালো কিভাবে হয়? আমি তার নতুন বইয়ের সামনে যেতে পারবো না। তাহলে বাবাকে বললেন যে আলাদা থাকার ব্যবস্থা করে দিতে। দেখি উনি আগে আসুক। ইরা চুপ হয়ে যায়, মাহিরও চুপ, কিন্তু মাহিরের মনের ভিতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরা বলেছিল যে মাহির ব্যস্ত থাকবে, তার কাছেই থাকবে, তাহলে এখন এই মনের অবস্থা কেন? নাকি সব কিছুই আবেগের মুহূর্তের কথা ছিল? কিছুই বুঝে উঠতে পারে না মাহির। তার জানা মতে ইরা তাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন তার ভাবমূর্তি দেখে মনে হচ্ছে ভালোবাসার ভরটুকুও মাহিরের জন্য নেই। আচ্ছা, খালিদ আঙ্কেল আসুক, দেখা যাক কি বলেন। কিছু কথাবার্তার পর দুজনে বাসার ভিতরে চলে আসে। খালিদ আসছেন তাই ইরা আগে ভাগেই কিছু খাবার আনিয়ে রাখে। রাত তখন 8টা। মাহির ইরার রুমে বসে আছে। সে টিভিতে কার্টুন দেখছে। ঘরে একটা নিস্তব্ধ পরিবেশ, টিভির আওয়াজ ছাড়া তেমন কিছুই নেই। মাহির মনে মনে ভাবছে ইরাকে কিছু বলবে, কিন্তু সাহস পাচ্ছে না। বারবার তার দিকে তাকাচ্ছে, আবার চোখ সরিয়ে নিচ্ছে। শেষে মুখ ফুটে বলেই ফেলে, আপনি যে বলেছিলেন আমাকে ছেড়ে যাবেন না। ইরা একটু নড়ে চড়ে বসে, মাহিরের দিকে এগিয়ে আসে। কিছু বললেন? রাতের খাওয়াটা। না না, এটা বলেনি। আপনি কি যেন ছেড়ে... ও হ্যাঁ, বুঝতে পেরেছি। ইরা মন ভার করে, কিছুক্ষণ চুপ থাকার পর বলে, আমি যদি আপনাকে রেখে চলে যাই, কষ্ট হবে আপনার? আরে না, কি যে বলেন, কষ্ট হবে কেন? বাবার কাছে থাকবেন, সেটাই তো ভালো। বাবা মানুষটা খারাপ না, ভুল বোঝাবুঝি হয়েছে, সব সব ঠিক হয়ে যাবে। আমি বুঝি আপনি আপনার কষ্টটা লুকাচ্ছেন। কষ্ট নেই তো। আমি আপনার কাছে থাকবো, কখনো ছেড়ে যাব না, এমন কথা দিয়েছিলাম। আমি জানি না আমি কিসের মধ্যে ছিলাম। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সব কিছু এলোমেলো লাগছে। থুর, বাদ দেন তো, এত টেনশন কি জন্য করেন? খালিদ আঙ্কেল আসছেন, হাসি খুশি থাকেন, আপনি টিভি দেখেন, আমি হাসিম চাচার কাছে গিয়ে গল্প করি। আচ্ছা। মাহির ইরার রুম থেকে বাইরে আসে। হাঁটতে হাঁটতে ভাবে হঠাৎ পরিবর্তনটা কেমন যেন ভালো লাগছে না তার। ইরা তার কাছে থাকতে চেয়েছিল, কারণ তখন তার স্বাভাবিক জীবন ছিল না। হয়তো তার ভাই বা বাবা তাকে কিছু বুঝিয়েছে যা সে মাহিরকে বলেনি। ধুর, এত কিছু ভাবছে কেন সে? ইরা গেলে যাবে, হঠাৎ করে এসেছিল, হঠাৎ করেই চলে যাবে। আর কি না কি ভাবছে এগুলো। সে যদি মাহিরের কাছে থেকেও যায়, তার ভরণ পোষণ করা কি চারটিখানি কথা? এত বড় ঘরের মেয়ে। কিন্তু পরক্ষণেই মাহির ভাবে, যত বড় ঘরের মেয়েই হোক না কেন, ভালো তো বেশেই ফেলেছে, সেটার কি হবে? এখন ভাবতে ভাবতে হাসাম চাচার কাছে এসে বসে। ভাবনাগুলো একপাশে সরিয়ে রেখে চাচার সাথে আড্ডায় মন দেয়। রাত তখন 11টা। একটু আগেই খালিদ বাসায় পৌঁছন। মাহির তার সামনে দাঁড়িয়ে আছে, পাশে হাসিম চাচাও। ইরা তার বাবার পাশে বসে আছে। ঘরে একটা ভারী নিস্তব্ধতা। খালিদ কথা শুরু করেন, আমি যা করেছি সে কাজে হয়তো সবাই আমাকে খারাপ বলবে, এমনকি আমার ছেলে মেয়ে আমাকে ভুল বুঝবে, কিন্তু আমি খারাপ কাজের আড়ালে আসলে ভালো কিছুই করেছি। সেটা হলো, আমি যাকে বিয়ে করছি সে আত্মহত্যা করে মরতে যাচ্ছিল। সে বাঙালি মেয়ে, বিদেশে এক খারাপ লোকের চক্করে পড়েছিল। কোনো এক কারণে সে আত্মহত্যা করতে চায়। সে চেষ্টাও করেছিল, কিন্তু আমি তাকে বাঁচিয়ে নেই। তার মুখ থেকে সব শুনে একটা প্রাণ বাঁচানোর জন্য আমি তাকে বিয়ের প্রস্তাব করি, জোরও করে। আমার মাথা তখন ঠিক ছিল না, কি করেছি সেটা আমি নিজেও তখন বুঝতে পারিনি। যাই হোক, উনি এখন আমার কাছেই আছেন। তুমি চলো আমার সাথে। আমি যেতে চাইছি না। তুমি রাগ করে থেকো না। বাবা হিসাবে তোমাকে যতটুকু আদর্শ করার কথা আমি তা করতে পারিনি। আমি চাইছি না তুমি আর আমার থেকে দূরে থাকো। তুমি কাছে থাকলে সব ঠিক হয়ে যাবে। ইরা তার বাবার কথা শুনে মাহিরের দিকে তাকায়। মাহির মাথা নাড়িয়ে মুচকি হেসে তাকে বুঝিয়ে দেয় যাতে সে হ্যাঁ বলে দেয়। ইরা সেটা বুঝে তার বাবাকে বলে, ঠিক আছে, তোমার সাথেই যাব। মাহির আর হাসিম চাচা দুজনেই খুশি হন। তবে মাহিরের খুশির পুরোটাই অভিনয়ের মতো। বুকের ভিতরটায় মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। হাসি মুখ নিয়ে সেখান থেকে সরে আসে সে। কিছুক্ষণ পর ইরা মাহিরকে তার রুমে ডাকে। কথা বলার হয়তো সময় পাবো না, সকালেই চলে যাব। গুছিয়ে নিন সব কিছু। আপনি কিছু বলবেন না?
হ্যাঁ বলছি তো, দেখে শুনে যাবেন আর নতুন মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। এগুলো বলতে বলিনি। আমি চলে যাচ্ছি। আপনার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন? বাবার কাছে যাচ্ছেন, এটাই তো ভালো। হুম, তা ঠিক। আচ্ছা, আমি আপনাকে অনেক কথাই বলেছি, অনেক ওয়াদাও করিয়েছি, আর দেখুন আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। আরে পাগল হয়েছেন? যা হয়েছে হয়েছে, ওগুলো নিয়ে ভাবতে হবে না। তাই? হ্যাঁ। আচ্ছা, বিদেশ দেখতে কেমন? আমি শুনেছি ওখানকার মানুষ অনেক স্মার্ট, রাস্তাঘাট অনেক পরিষ্কার। ভাই সাহেব, আপনার দৌড় কোন পর্যন্ত আমি জানি। কি বললেন? বুঝলাম না। কথা ঘোরানোর চেষ্টা করছেন, সেটা কি আমি বুঝতে পারছি না? না, সেইরকম কিছু না। চোখ দেখে তো মনে হচ্ছে কেঁদেই দেবেন। আরে কি যে বলেন না আপনি, কাঁদবো কেন? আপনি তো বাচ্চা টাইপের মানুষ, কাঁদতেই পারেন। যাই হোক, কিছু বলার দরকার থাকলে বলেন। আমি এখন ঘুমাবো। সকালে হয়তো একবার কথা হবে, তাও কম। মনের কোনো কথা থাকলে এখনই বলতে পারেন। না, কি বলবো, দেখে শুনে থাকবেন আর কখনো আসবেন না, তাই না? মনে হয় না। ও। আচ্ছা, একটু কাছে আসবেন? কেন? ব্যাগটা ধরতে সাহায্য করেন। মাহির কাছে যেতেই ইরা তার কানে ফিস ফিস করে বলে, আমার এখন শাড়ি পরতে মন চাইছে, একটু পরিয়ে দেবেন? আমি এখন কিভাবে কি দিয়ে শাড়ি? আমি সাহায্য করব। এটা কি ঠিক হবে? না, ঠিক হবে, চেঁচিয়ে দিতে হবে। না, আমি পারবো না। কেন? নিজে আমার হবে না আর বলছেন শাড়ি পরিয়ে দিতে। এই তো বাচ্চার মুখ ফুটেছে, দুই হাত দুই দিকে দাও তো। কেন? আগে দাও তো। মাহির দুহাত দুদিকে প্রসারিত করতেই ইরা এগিয়ে এসে তার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। মাহির কিছু বুঝে উঠতে পারে না। আপনাকে খুব চিন্তায় ফেলে দিলাম, তাই না? হুম। আহারে, আমি চলে যাব দেখে বেচারার মুখ শুকিয়ে গেছে। এই পাগল, আমি যাচ্ছি না তো। একটু তুই করে বলি আপনাকে। হুম। তুই একবারও কেন বললি না আমার জন্য থেকে যাও? আপনার যাওয়ার ইচ্ছা অনেক, তাই। তোর কি মনে হয় আমি তোকে এমনি এমনি প্রমিস করিয়েছি? জানি না। শয়তান আমাকে যেতে দিচ্ছে কোথায়? আটকাবে তা না। খালেদ আঙ্কেল তো তোমাকে নিয়েই যাবেন। না পাগল, আমি বাবাকে সব বলেছি, পরে উনি আমাকে এখানেই থেকে যেতে বলেছেন। কখন বললে? তুমি চাচার সাথে বাইরে যাওয়ার পর আমি শুধু তোমার চোখের ভাষা পড়েছি, আর পড়ে যা বুঝলাম আমি চলে গেলে তুমি ভেঙে পড়বে। তাই ভাবলাম পাগল যখন পেয়েছি পাগলের কাছেই থাকি। সত্যি তো? সত্যি না হলে কি এভাবে জড়িয়ে ধরতাম, শাড়ি পরিয়ে দেওয়ার কথা বলতাম? হুম। তুমি এমন কেন? কেমন? ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারো না কেন? মনের কথা মনেই রেখে দাও। ভয়। কিসের ভয়? যদি সব কিছু বেশি বেশি হয়ে যায়। এখন তো বেশি বেশি করছোই, এত জোরে কেউ জড়িয়ে ধরে? আমার খুশি লাগছে, তাই। এই খুশিতে আমাকে শাড়ি পরে দিতে হবে। আচ্ছা, বিয়ের পরে? জি না, এখন। না, এখন একটু জড়িয়ে ধরে থাকে। ঠিক আছে, দুপুর থেকে টেনশনে ছিলে? অনেক। দূর হয়েছে? অনেকটাই। আমি থেকেছি কি জন্য জানো তো? হুম। কি জন্য বলো তো? তোমাতে ব্যস্ত থাকার জন্য। ব্যস্ততা যদি একটু কম হয় তাহলে একবার চলে যাব। একটুও কম হবে না। আমার ব্যস্ততায় কে থাকবে শুনি একটু? শুধু আমি।